Okay. Thank you so much. আমি প্রথমত ধন্যবাদ জানাই ডুয়েটের আইসিটি বিভাগের ডিরেক্টর প্রফেসর, আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম স্যারকে আজকের এই সেশনে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আমি আরো ধন্যবাদ জানাই ডিরেক্টর রিসার্চ এন্ড এক্সটেনশন ডুয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্যারকে আজকের এই আয়োজনে স্পেশাল গেস্ট হিসেবে আমাদের মাঝে থাকার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই আজকে যারা এখানে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট আছেন। আপনাদের সারাদিনের ব্যস্ততার শেষে এখন এই অবস্থাতে একটা লং সেশনে আপনারা আমার সাথে জয়েন হতে যাচ্ছেন। তো আমি সবার সম্পর্কে একটু লিখে রেখেছি, পাশাপাশি কার কি রিসার্চ আইডিয়া আছে বা কি কোন টপিকে কাজ করছেন সেটাও আমি নোট ডাউন করে নিয়েছি। দেখে আমার ভালো লাগছে এটার জন্য যে এখানে আসলে আমরা ব্লেন্ডেড একটা এনভায়রনমেন্ট পেলাম, যেখানে আপনারা ইন্ডাস্ট্রি থেকে আছেন, একাডেমিয়া থেকে আছেন এবং স্যারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো আমি একটু আমার সম্পর্কে বলি। আমি সম্রাট কুমার দে। আমি বর্তমানে প্রভাষক হিসেবে আছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসএসটি তে। আমি এক্সপিরিয়েন্স আমার যেটা এবং রিসার্চ ইন্টারেস্ট যেটা, এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। পাশাপাশি এটা একটা ফর্মাল এবং ইনফর্মাল ডিসকাশন ফোরাম হবে। আপনাদের মতামত আপনারা দিতে পারবেন। পাশাপাশি আমার দিক থেকে একটা কন্টেম্পোরারি রিসার্চ পাবলিকেশনস এর ক্ষেত্রে, যেহেতু অলরেডি আপনাদের অনেকের এখানে এক্সপিরিয়েন্স আছে, আপনারা পাবলিকেশনস এর সাথে কানেক্টেড এবং কনফারেন্স অনেকে সাবমিট করেছেন, আবার অনেকের অ্যাকসেপ্টেন্স হয়েছে। আমি মাত্রই একটা ভালো সংবাদ শুনলাম, কারো হয়তো একটা ইউএসএ ভিত্তিক কোনো জার্নালে পাবলিশ হয়েছে। সো ডেফিনেটলি এটার জন্য কংগ্রেচুলেশন। বাট আমাদের আজকে স্কোপটা একটু ব্রড, একটু লার্জ স্কেল, এবং আশা করি আমার সাথে যদি পুরোটা সেশন আপনারা গো থ্রু করতে পারেন, তাহলে ইন্টারেক্টিভ একটা ওয়েতে অ্যাটলিস্ট আপনারা বেসিক কিছু ডিটেলস, যেটা মূলত আমরা দিতে চাচ্ছি আজকের এই রিসার্চ টক থেকে, সেটা হয়তো আপনারা পাবেন। এরপরে তো আমাদের ডিসকাশনটা চলবেই। শুরুতেই সেটা হলো এক্সপিরিয়েন্স। আমি মূলত আমার কেরিয়ার শুরু 2015-তে। 2015-তে আমি আইসিটি ডিভিশনের একটা প্রজেক্টে কানেক্টেড ছিলাম অ্যান্ড্রয়েড ডেভেলপার ট্রেনার হিসেবে। এরপরে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম 4 বছর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম 2 বছর। এখন আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাজ করছি প্রভাষক হিসেবে। আমার এডুকেশন ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার্স, এবং মাস্টার্স মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি থেকে। পাশাপাশি রিসার্চ ইন্টারেস্ট এবং আউটকাম বলতে যেটা সোফার আমার এই লিটল কেরিয়ারে, স্যার একটা কথা বলেছেন এক্সপার্ট, আমি মনে করি আই এম আ লার্নার, স্টিল আমি শিখছি। এবং অ্যাজ এ ইয়াং রিসার্চার, ইয়াং লার্নার বা অ্যাজ এক্সপ্লোরার বলতে পারি আমি আমাকে। আমি প্রতিনিয়ত নতুন বিষয়গুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। এরকম অনেক নতুন বিষয় আপনাদের কাছেও হয়তো আজকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। চেষ্টা করবেন নোট ডাউন রাখার জন্য, চেষ্টা করবেন আপনার প্রশ্নটা আমাকে করার জন্য, যাতে করে ফাইন্ডিংসটা ক্লিয়ার হয়। সোফার আমার 40 ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে, যার মধ্যে 10টা জার্নাল, এবং এই জার্নালগুলো ম্যাক্সিমাম Q1, Q2 এবং Q3 ক্যাটাগরির। আমার গুগল স্কলার রেটিং অনুযায়ী 330+ সাইটেশন আছে। মানে আমার কাজ অন্যান্য রিসার্চাররা 330 বার তাদের পেপারে সাইট করেছে, মানে তাদের পেপারে তারা এটাকে অ্যাকনলেজ করেছে। বাংলাদেশ থেকে প্রথম কোভিড-19 উপরে যে কাজটা হয়েছিল মার্চের 2020 সনে, যেটা আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর 3 Q2 একটা জার্নালে পাবলিশ করেছিলাম, উইলি পাবলিশারের। সেটা সবার প্রথমে আছে আমার গুগল স্কলারে। এটা ছিল কোভিড-19 এর ডেটা নিয়ে প্রথম কনক্রিট ওয়ার্ক, যেটা ছিল একটা ডাটা এক্সপ্লোরেশন বা ডাটা অ্যানালাইসিস। এটার সাইটেশন সংখ্যা গতকালকে পর্যন্ত 145। তো আমরা ছিলাম প্রথম রিসার্চ গ্রুপ যারা এটা নিয়ে কাজ করেছি। তো আপনারা এর বাহিরে আমার নিজস্ব একটা প্রোফাইল আছে, সেখানে হয়তো আমার সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আমার রিসার্চ প্রোফাইল অর্কিড, স্কোপাস, রিসার্চ গেট, ফ্রন্টিয়ার লুপ এবং একাডেমিক রিসার্চ সবগুলোতেই আমি আমার রিসার্চ প্রোফাইলটা মেনটেন এবং আপডেট করার চেষ্টা করি। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা ওয়ান কাইন্ড অফ প্যাশন আমার, নতুন কিছু করা বা ইনোভেটিভ কোনো কিছু প্রোভাইড করা এক্সিস্টিং রিসার্চ কমিউনিটিতে। তো এই জন্য অলওয়েজ আমি এটা মেনটেন করি। আমি পাশাপাশি রিভিউয়ার যে একটা ব্যাপার থাকে, যে পেপার দিলে পেপার রিভিউ করা, এডিটর এবং রিভিউয়ার দুইটা কনসেপ্ট আমি বলবো সামনে। আপনি তো অথর, আপনি পেপার এক জায়গায় দিচ্ছেন, সেটা রিভিউ হচ্ছে। তো আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার হিসেবেও কাজ করি। এটা আমি কখনো কোথাও হাইলাইট করি না, যেহেতু এটা একটা ক্লোজ ফোরাম, তাই আমি হাইলাইট করছি। আমি আমার ক্যারিয়ারে সোফার
এখানে যতগুলো জার্নালের নাম লেখা আছে এরকম 16টা জার্নালের জন্য অ্যাটলিস্ট একবার করে হলেও আমি এদের জন্য রিভিউ করে দিচ্ছি। কারণ হচ্ছে আমি মনে করি যে রিসার্চ কমিউনিটিতে আমি যখন রিভিউয়ার হিসেবে কাজ করি তখন অন্যের কাজটা উইকনেস এবং স্ট্রেংথটা আমি ভালোভাবে অ্যানালাইজ করতে পারি। তো সেক্ষেত্রে একজন রিভিউয়ার হিসেবে আমি আসলে আর্টিকেলের মধ্যে কি চাচ্ছি এবং একজন অথর হিসাবে আপনাকে কি দিতে হবে এই জিনিসটার ব্লেন্ডিংটা আমি করতে পারবো। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে এটাও আপনাদের সাথে আমি শেয়ার করি যে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার আমি হচ্ছে কতগুলো কোয়ালিটি বা ইম্প্যাক্টফুল জার্নালের জন্য কাজ করে আসছি। তো এখানে বেশ কিছু প্ল্যাটফর্মের নাম আসবে, সো নামগুলো একটু আপনারা পরবর্তীতে অ্যানালাইজ করবেন, এক্সপ্লোর করবেন, যাতে করে আপনারাও এই প্ল্যাটফর্ম গুলোর সাথে কানেক্ট হতে পারেন। এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে পাবলন্স। পাবলন্স মূলত যারা রিভিউ করে তাদের রিভিউয়ারের ট্র্যাক রাখে যে আমি সোফার কতগুলো পেপারের জন্য রিভিউ করে দিচ্ছি এবং এখান থেকে সার্টিফিকেট জেনারেট হয়। So this is all about a little introduction regarding myself. Sir, can I ask you a question? Sure, sure. পাবলনে কি শুধু মানে আইএসআই জার্নালের ট্র্যাক করা যায় নাকি সব ধরনের জার্নাল ট্র্যাক করা যায়, যেমন আইএসআই যেগুলো না? নো অনলি হচ্ছে এখানে আইএসআই কনসেপ্টটা নিয়ে আমি একটু বলি। আইএসআই বেসিক্যালি এখন আর এক্সিস্ট করে না। আইএসআইটা আগে ছিল থমসন রয়টার্স এর আন্ডারে, এখন এটা মূলত হ্যান্ডেল করে ক্লারিভিট অ্যানালিটিক্স। সো আমি সামনে এগুলো নিয়ে আসবো। পাবলনে সবগুলো জার্নালের আপনি রিভিউ নোটিফিকেশন পাবেন না, স্পেসিফিক ওদের যেগুলো ওরা স্টোর করে সেগুলো পাবেন, আমি বলবো এটা। সো আমরা আসলে আজকে কি শিখবো বা কি দেখবো, আমি একটু ফার্স্ট যাচ্ছি, আপনারা কাইন্ডলি একটু আমাকে পিক করবেন। আর কোনো জায়গাতে যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট প্রিজার্ভ ইট ফর নাও, আমরা একটা ওপেন সেশন দিব, এখানে আমরা প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ দিব, আদারওয়াইজ ফ্লো ব্রেক হয়। তো আমরা প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে কিভাবে আমি একটা জার্নাল ডিসাইড করব, জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইটেড স্কোরের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কত ধরনের পাবলিশার অ্যাভেলেবেল আছে জার্নাল পাবলিশের ক্ষেত্রে। আমি আগেই বলে নিই, আমরা কিন্তু কোনো কনফারেন্স সাবমিশন নিয়ে আজকে কথা বলবো না। কনফারেন্স ইজ এ ডিফারেন্ট থিম, জার্নাল ইজ এ ডিফারেন্ট থিম, উই উইল অনলি ফোকাস অন জার্নাল পাবলিকেশনস টুডে। এরপরে হচ্ছে ডিফারেন্ট জার্নাল সাজেস্টার টুল, যে টুলগুলোর মাধ্যমে আসলে আপনার আর্টিকেলটা কতটা সুইটেবল একটা জার্নালের জন্য, সাবমিশনের জন্য, সেটা দেখবো। পাশাপাশি কিভাবে একটা জার্নাল আর্টিকেলকে আপনি সাবমিট করতে পারেন, এডিটোরিয়াল ম্যানেজার প্রসেস যেটা সেটা। এবং সবশেষে দুইটা এক্সপিরিয়েন্স বিষয় আমি শেয়ার করতে চাই। একটা হলো আমি আমার নিজের রাইটিং এর জন্য কোন ধরনের টুলগুলো ফলো করি বা ব্যবহার করি যাতে এনার্জি রেগুলেটর বেনিফিটেড হতে পারে। না, আমি এনার্জি না, আমি টেলিগ্রাম। কাইন্ডলি একটু আনমিউট করে নেবেন আমার কথা, মোবাইল যিনি আছেন ওনাকে একটু আনমিউট করে দিবেন। মোবাইল কোম্পানিগুলি আচ্ছা, নুরুল ইসলাম খান কাইন্ডলি একটু আনমিউট করে নেবেন, আপনাকে মিউট করে নেবেন। মিউট হইছে, আমি দেখবো কন্ট্রোল করব। যাই হোক, আমি আনমিউট হয়ে নিলাম, হোয়াটএভার। এবং ফাইনালি হচ্ছে আমরা যেটা দিয়ে শেষ করব আজকের সেশনটা, সেটা হচ্ছে যে আসলে আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে আমি আগেই বলি, আমরা কিন্তু আজকে আর্টিকেল লেখা শিখবো না, আর্টিকেলকে লিখতে হলে কোন বিষয়গুলো মাথায় নিয়ে শুরু করতে হবে সেটা আমরা শিখবো। কারণ এখানে আমাদের সাথে অলরেডি কাশিম স্যার আছেন, আসাদ স্যার আছে, দে আর দ্য পায়োনিয়ার এই জায়গাটাতে, তারা আরো বেটার জানবেন এই বিষয়টাতে। তো আমি স্যারদেরকেও বলবো যে স্যার কোনো বিষয়তে যদি কখনো কোনো ডাউট থাকে, স্যার ডেফিনেটলি স্যার আমার ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, আপনারা সেটা আমাকে মেনশন করে দিবেন সেশনের শেষে। তো সবার প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আসলে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আমরা যদি মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করি, কত ধরনের পাবলিশার অ্যাভেলেবেল আছে এবং আমরা আসলে ফোকাসটা কোন দিকে রাখছি। তো আমি শুধুমাত্র টপ পাবলিশার লিস্টটাই এখানে হাইলাইট করার চেষ্টা করেছি। সেখানে আমরা আইট্রিপলি, স্প্রিঞ্চার, এলসেভিয়ার, ফ্রন্টায়ার, উইলি এর মতো হচ্ছে টপ ক্লাস পাবলিশারের নাম দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমরা সবার ডিজায়ার থাকে নেচারে পাবলিশ করার, নেচার জার্নালে পাবলিশ করবো। সো নেচারের মতো জার্নাল এখানে আমরা টপ পাবলিশার হিসেবে নিয়ে আসছি। PLOS is a medical journal, BMC is also a medical journal, Springer Nature blending with computer science, electrical and medical science এরকম। পাশাপাশি আপনাদের যে রিসার্চ ইন্টারেস্ট, সফটওয়্যার টেস্টিং, আইওটি, আমি একটু শুনছিলাম লোড ব্যালেন্সিং অ্যালগরিদম নিয়ে কাজ করা, ইসিজি মনিটরিং নিয়ে কাজ করা, সাইবার ডিজিটাল সিস্টেম নিয়ে কাজ করা, সমস্ত কিছুই কিন্তু এই পাবলিশাররা নির্দিষ্ট জার্নাল করে রেখেছেন, আপনারা চাইলে সেখানে সাবমিট করতে পারবেন।
তো সেইটা চুজ করাটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং। সো দিজ আর সাম ভেরি পপুলার পাবলিশার ওয়ার্ল্ড ওয়াইড। এখন প্রশ্ন হচ্ছে আসলে পাবলিশ করাটা কেন দরকার? যেহেতু আপনারা এখানে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট আছেন, আমরা মূলত দুই তিনটা জায়গায় ফোকাস করি। একটা হচ্ছে আমাদের নিজস্ব ডোমেইনে প্রমোশনের জন্য, আইদার হতে পারে আমার রেপুটেশন বাড়বে, স্যালারি ইনক্রিজ হবে, এটা একটা ইস্যু। আর একটা হতে পারে যে গ্রাজুয়েশন, মানে আমাকে হচ্ছে ডিগ্রি নিতে হবে, মাস্টার্স ডিগ্রি নিতে হবে, পিএইচডি ডিগ্রি নিতে হবে। আমরা আসলে কোন ধরনের আর্টিকেল লেখার চেষ্টা করি বা হচ্ছে কোন ধরনের কাজ পাবলিশ করার চেষ্টা করি? ডেফিনেটলি আমরা হচ্ছে একটু অরিজিনাল বা একটু নিউ রেজাল্ট বা মেথড নিয়ে কাজ করার চেষ্টা করি। এটা একটা অংশ, অরিজিনাল রিসার্চ সাবমিট করা। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা রিভিউ পেপারও সাবমিট করি, রিভিউ আর সামারাইজ এ পার্টিকুলার সাবজেক্ট। এবং ডেফিনেটলি আরেকটা জায়গা নিয়ে আমরা কাজ করি, যেটা হচ্ছে অ্যাডভান্স নলেজ, একেবারেই হচ্ছে রিসেন্ট যেটা নিয়ে কাজ হচ্ছে। যেমন যদি আমরা বলি ব্লক চেইন এখন একটা হাইপ ক্রিয়েট করছে বাংলাদেশের কনটেক্সটে। সো ব্লক চেইনকে আমরা যদি ডিফারেন্ট ডোমেইনে ইমপ্লিমেন্ট করতে চাই, দ্যাটস অ্যাডভান্স নলেজ। আপনাকে হচ্ছে খুব কম কাজ হয়েছে এটা নিয়ে, সেই জায়গায় আমরা কিভাবে কাজ করতে পারি। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা কোয়ালিটি জার্নাল আর্টিকেল দিতে চান যেটার ইম্প্যাক্ট আছে, ডেফিনেটলি সায়েন্টিফিক কমিউনিটিতে আপনাকে একটা গুড ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করতে হবে। ইটস নট অ্যাবাউট দ্য ওভারনাইট। এটা কিন্তু পুরাটাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার এতগুলো পাবলিকেশনস এখন হয়েছে এই অল্প সময়ে, এর মানে এইটা না দিলেই অ্যাকসেপ্ট হচ্ছে। আই হ্যাভ টু গন থ্রু ফ্রম দ্য ডিফারেন্ট রিজেকশন প্রসেস। আমাকে রিজেক্ট নিতে হয়েছে, রিজেক্ট আমি পেয়েছি, আমি সেই প্রবলেম সলভ করেছি, এরপরে হচ্ছে আমি আবার ভালো অন্য কোনো জার্নালে সাবমিট করেছি, দেন হয়তো আমি অ্যাকসেপ্টেন্স পেয়েছি কাজে। সো এই জন্য এটা মনে হয় খুব ইজি একটা প্রসেস যে আমি পেপার লিখলেই হয়ে যাচ্ছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট লাইক। সো এই জন্য ট্রাই করবেন যে একটা গুড ম্যানুস্ক্রিপ্ট প্রিপেয়ার করার। এখন এই প্রিপারেশনটা নিয়েও আমি আজকে কথা বলবো যে কিভাবে আমরা গুড ম্যানুস্ক্রিপ্টে যেতে পারি। প্রসেস, সাবমিশন প্রসেস। এখানে একটা বিষয় বলি, আপনি যখন একটা কাজ কাউকে জমা দেন, ফর এক্সাম্পল আপনি প্রফেসর কাশেম স্যারের নিকট আপনার একটা কাজ জমা দিয়েছেন, তো স্যার কিন্তু হচ্ছে একজন রিসার্চার, একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট, ইটস এ বিজি পারসন। তো স্যারের কিন্তু সেই সময় দরকার আপনার কাজকে অ্যাসেস করার। তো আপনাকে কিন্তু প্রফেশনালি কন্ট্রিবিউশনটাকে হাইলাইট করতে হবে। এনি সর্ট অফ গার্বেজ আর এনি সর্ট অফ রচনা আর এসে আপনি দিলে স্যার কিন্তু অ্যাসেস করবেন। আর অ্যাজ এ এডিটর তারা কিন্তু পেপার পড়লেই বুঝতে পারে যে আপনি আসলে কি দিতে চাচ্ছেন এখানে, আপনার রাইটিং স্টাইল, আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন। তো এই জন্য এই প্রসেসটা কিন্তু হচ্ছে খুব টেডিয়াস। আর এডিটর এবং রিভিউয়ার এদেরকে বলা হয় জার্নালের হার্ট। অর্থাৎ এরা মূলত হচ্ছে আপনাকে হেল্প করবে আপনার আর্টিকেলটাকে ফ্রম দ্য সাবমিশন টু পাবলিকেশন এই প্রসেসটা মেনটেন করানোর জন্য। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্টিকেল তো নিয়ে আমরা কাজ করবো, বাট পাবলিকেশন স্পিড যেটা, আসলে কত সময় একটা আর্টিকেল আমার জার্নালের জন্য থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এমডিপিআই বা ফ্রন্টায়ার এরা 21 থেকে 30 দিনের মধ্যে একটা ফার্স্ট ডিসিশন যেটা বলি আমরা, বা এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ডিসিশন যেটা, সেটা তারা দিয়ে দেয়, আপনি 21 থেকে 30 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। বাট কিছু কিছু জার্নাল, ফর এক্সাম্পল এলসিভিআর, স্প্রিঞ্জিয়ার, বা আর যদি হচ্ছে আমরা বলি IEEE ট্রানজিকশন জার্নাল গুলো, এদের কিন্তু সাবমিশন থেকে শুরু করে পাবলিকেশন পিরিয়ড 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। ইট ফ্যাক্ট, বিকজ দ্য নাম্বার অফ আর্টিকেল তারা রিসিভ করে, এটা প্রসেস করতে তাদের অনেক সময় লাগে। আমরা হয়তো মনে করি যে কি ব্যাপার, জার্নাল দিলাম এতদিন পর রেসপন্স পাচ্ছি না, বাট ইটস অবভিয়াস একজন রিভিউয়ারের একটা আর্টিকেলের পিছনে কমপক্ষে 7 থেকে 10 দিন টানা কাজ করতে হয় যদি সে একটা ফ্রুটফুল রিভিউ দাঁড় করায় ওই আর্টিকেলটার জন্য। তো এই জন্য অনেক জার্নাল আছে যারা কি করেছে এখন ডেস্ক রিজেকশন বা ফার্স্ট রিজেকশন ইউজ করে। অর্থাৎ আপনি একটা আর্টিকেল আজকে এখন দিবেন, 2 দিন পরে দেখবেন বলতেছে যে আর্টিকেলটা সুইটেবল না, এই ম্যান স্কোপ ক্লিয়ার না, কন্ট্রিবিউশন সিগনিফিকেন্ট না, এই একটা দুইটা লাইন বলে আপনার আর্টিকেলটা রিজেক্ট করে দিবে। আমার প্রেজেন্টেশনের শেষের দিকে আমরা একটা ভিডিও দেখব, এখানে আপনি দেখতে পাবেন যে একজন অথর কত কষ্ট করে একটা আর্টিকেলকে তৈরি করে সাবমিট করে এবং কত দ্রুত সময়ে একজন এডিটর আর্টিকেলটা রিজেক্ট করে দেয়। তো এই জন্য পাবলিকেশন টাইমটাও খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা পয়েন্ট আছে, আমি জাস্ট পয়েন্টগুলো অলরেডি বলে আসছি, এই জন্য আমি স্পেসিফিক ওয়েতে গো থ্রু করলাম না যে আমরা আসলে কোন ধরনের আর্টিকেল নিয়ে কাজ করবো বা কোন ধরনের আর্টিকেল প্রিপেয়ার করবো। সেটা যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আগে জার্নাল চুজ করতে হবে, যে কোন জার্নালে আপনি পেপার সাবমিট করবেন এবং কোন পাবলিশারের আন্ডারে। বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি
টার্গেট জার্নালটা যাতে করে হচ্ছে স্পেসিফাই করা থাকে আপনার কাজ শুরু করার পূর্বে। না হলে কি হবে, আপনি হচ্ছে ফরম্যাটটা ম্যাচ করতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা জার্নালে পেপার সাবমিট করতে গেলে গাইড ফর অথর্স থাকে, যে অথর্সকে এই রুলস গুলো ফলো করে পেপার সাজাইতে হবে। পেপার মানে এটা না মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি সিঙ্গেল ওয়ার্ডে 1000 ওয়ার্ড লিখলাম বা 3000 ওয়ার্ড লিখলাম আর পেপার সাবমিট করে দিলাম। আপনাকে তাদের রুলস এবং রেগুলেশন ফলো করতে হবে, আদারওয়াইজ এডিটর কিন্তু অ্যাট এ গ্লান্স দেখেই পেপারটা রিজেক্ট করে দিবে, বিকজ আপনার সুইটেবিলিটি নাই এই কাজটা। অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা নিয়ে আসেন আর্টিকেলের মধ্যে, আর্টিকেলটা আসলে তার যে টেমপ্লেট তার সাথে আসলে অ্যালাইন করে না। এই ক্ষেত্রে আইইইই অ্যাক্সেস, এমডিপিআই, ফ্রন্টায়ার, তারপরে হচ্ছে ল্যান্ডসেট, খুবই পপুলার ল্যান্ডসেট, মোর দ্যান 60 ইম্প্যাক্ট ফ্যাক্টর, এলসিভিআর এর একটা জার্নাল মেডিকেল সায়েন্সের। তো এরা আবার এগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে আপনার ফরমেশন। আবার সামহাউ স্প্রিঞ্জার বা এলসিভিআর জেনারেল টেমপ্লেট ফলো করে সাবমিশনের ক্ষেত্রে। সো এইগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাবলিকেশন টাইম। পাবলিকেশন টাইমটা নিয়ে আমরা আগেও কথা বলছি, এখনো বলতেছি, বিকজ আপনাকে আগামী 6 মাসের মধ্যে মাস্টার্স ডিগ্রি নিতে হবে, আপনাকে জার্নাল পাবলিশ করতে হবে। বাট এই টাইমে আপনি যদি 1 বছর বা 2 বছর মেয়াদি সময় নিচ্ছে এরকম খুব টপ জার্নাল টার্গেট করেন, তাহলে কি হবে, আপনি তো আসলে এটার জন্য মাস্টার্স ডিগ্রিতে যেতে পারছেন না। সো সামটাইমস আমাদের এই জায়গাটা একটু ন্যারো করে নিয়ে আসতে হয়, যে না আমি একটু কম্প্রোমাইজ করছি, আমার আর্টিকেলটা আমি একটু রিলেটিভলি কম ইম্প্যাক্ট ফ্যাক্টর বা হচ্ছে কম কোয়ার্টাইল ক্যারি করে এরকম একটা জার্নালে দিয়ে দ্রুত সময় পাবলিশ করে নিয়ে আসি, যাতে আমার ডিগ্রিটা পাওয়া যায়। সো ইটস আ টেকনিক ইউ হ্যাভ টু ফলো ইন অর্ডার টু গো থ্রু ইন দ্য প্রসেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জার্নালের র্যাঙ্কিং। এতদিন হচ্ছে আমরা জার্নাল করে আসছি, বাট আমাদেরকে আসলে বুঝতে হবে কত ধরনের র্যাঙ্কিং অ্যাভেলেবেল আছে। আমরা তো বলি যে ইম্প্যাক্ট ফ্যাক্টর এত, ইম্প্যাক্ট ফ্যাক্টর এত, আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর কি মিন করে এবং এই র্যাঙ্কিং গুলো কারা তৈরি করে। সবার প্রথমে আমরা শুনি যে স্কোপাস ইন্ডেক্সিং হইতে হবে, আইএসআই ইন্ডেক্সিং হইতে হবে, এসসিআই ইন্ডেক্সিং হতে হবে। আসলে ইন্ডেক্সিং গুলো কি, এগুলো তৈরি করে কারা, কোন ম্যাট্রিক্স আসলে আমরা এখানে ফলো করি। সবার প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে, এখানে 4টা রেটিং নিয়ে কথা বলছি আমি, বাট এই দেখেন লেখা আছে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য লিস্ট। এটা কিন্তু আসলে লিস্টের এন্ডিং না, কারণ এর বাহিরেও অনেকগুলো জার্নালের ম্যাট্রিক্স আছে যেটা দিয়ে আমরা জার্নালের র্যাঙ্কিং এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর জাজ করতে পারি। সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই সময়ে সব থেকে পপুলার হচ্ছে ক্লারিভেট অ্যানালিটিক্স এর জার্নাল সাইটেশন রিপোর্ট, যেটাকে সংক্ষেপে জেসিআর বলি। ক্লারিভেট অ্যানালিটিক্স বর্তমানে কাজ করতেছে হচ্ছে ওয়েব অফ সায়েন্স বা ডাব্লিউএস এর ডেটা নিয়ে। এরা কি করে, প্রতি বছর জার্নালের জন্য নতুন ইম্প্যাক্ট ফ্যাক্টর, কথাটা একটু খেয়াল রাখেন, আইএফ, ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে এরা তৈরি করে দেয়। এই গ্রুপটাই আগে হচ্ছে থমসন রয়টার্স গ্রুপ নামে পরিচিত ছিল, এবং এই গ্রুপের থেকেই আমরা মূলত এই যে আইএসআই ইন্ডেক্সের কনসেপ্টটা পেয়ে আসছি। এখন প্র্যাকটিক্যালি আইএসআই বলতে কোনো কিছু এক্সিস্ট করে না, সরাসরি হচ্ছে ক্লারিভেট অ্যানালিটিক্স যে রিপোর্টটা দেয় সেটা দিয়ে আইএফ দিয়ে আমরা এই পেপারটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা হচ্ছে জার্নালের র্যাঙ্কিং ইফিশিয়েন্ট এটা আসলে আমরা খুঁজে পাই। এর বাহিরে আরেকটা র্যাঙ্কিং আছে যেটা মূলত হ্যান্ডেল করে স্কোপাস। স্কোপাস হচ্ছে এলসিভিআর এর একটা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, যারা মূলত হচ্ছে সায়েন্টিফিক জার্নাল র্যাঙ্কিং বা এসজেআর যে প্রসেসটা আছে এখানে জার্নালকে র্যাঙ্ক করে। র্যাঙ্ক কিভাবে করে, আপনি একটা পেপার দিলেন, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই জার্নালের, তার হচ্ছে র্যাঙ্কিং নাই, তার কিছুই নাই, হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকবে নতুবা র্যাঙ্কিং থাকবে। ইম্প্যাক্ট ফ্যাক্টর কম হতে পারে বাট র্যাঙ্কিং থাকবে। বাট যদি কিছুই না থাকে তার মানে বুঝতে হবে আপনি প্রিডেটরি কোনো জার্নালে পেপার দিয়েছেন। সেটা নিয়েও আমি কথা বলবো আজকে। এর বাহিরেও গুগল স্কলারের একটা রেটিং থাকে। আমি যেমন প্রথমেই আমার স্কলার রেটিংটা দেখিয়েছিলাম। সো স্কলার রেটিং ইজ ডিফারেন্ট, স্কোপাস রেটিং ইজ ডিফারেন্ট, এবং ফাইনালি যে ইম্প্যাক্ট ফ্যাক্টরের ওয়েব অফ সায়েন্সের যে ক্লারিভেট অ্যানালিটিক্স এর রেটিং, ইটস এ ডিফারেন্ট থিং। সো আইএফ ফর ইম্প্যাক্ট ফ্যাক্টর, এবং এর সাথে আরেকটা টার্ম আমি বলে যাই, এরপরে আমি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিএস বা সাইট স্কোর। এগুলো না জানলে আপনি কিন্তু জার্নাল চুজ করতে পারবেন না যে আপনি আসলে কোথায় পেপার দিবেন। খুব চমৎকার কাজ, দ্রুত পাবলিকেশন করতে গিয়ে এমন একটা জার্নালে দিলেন যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড না, বা আসলে আমরা ওইভাবে র্যাঙ্ক করতে পারি না। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই। এখানে কয়েকটা আমি জার্নালের নাম লিখে রাখছি। যেমন এখানে স্কোপাসের যে জার্নাল র্যাঙ্কিং, সে মূলত Q1, Q2, Q3, Q4 বলে, এবং Q1 কে হাইয়েস্ট বলে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে 0 থেকে 25 এই পার্সেন্টেজের মধ্যে যারা থাকে এদেরকে বলি আমরা Q1, 26 থেকে 50 Q2,
তারপরে হচ্ছে 51 থেকে 75 Q3 এবং 76 থেকে 100 এর মধ্যে যারা থাকে দেখতে বলে আমরা Q4। সো হাইয়েস্ট হচ্ছে Q1। আমরা এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি scimagozr.com, এটাকে আমরা বলি siamagozr.com, siamagojournalranking.com। এখান থেকে আমরা প্রত্যেকটা জার্নালের র্যাঙ্কিং দেখতে পাবো, একটু পরে আমি দেখাবো ইমিডিয়েটলি। এখানে কয়েকটা জার্নাল আছে। IEEE অ্যাক্সেস দেখেন Q1, সিমেট্রি Q2, জার্নাল অফ মেডিকেল বায়োলজি Q2, সেন্সর Q1, ইনফরমেটিক্স ইন মেডিসিন আনলক Q3। এইগুলো হচ্ছে তার কোয়ার্টাইল, এবং তার পাশে লেখা আছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, বাট একেবারে শেষে যে আছে তার সাথে লেখা কিন্তু CS। তার মানে হচ্ছে IEEE, MBPI, উইলি, MBPI এরা সবাই হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ক্লারিভিটি অ্যানালিটিক্স এর যে আমরা যদি বলি ম্যাট্রিক্স আছে জার্নালে, সেটা ফলো করে। কিন্তু এলসিভিআর এর যে জার্নালটা আছে, যেটা Q3 কোয়ার্টাইল, সে মূলত সাইট স্কোর ফলো করে। এটা দেখানোর কারণ হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর এন্ড সাইট স্কোর আর নট দ্য সেম, দ্য ক্যালকুলেশন অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। একই সাথে যে কোনো জার্নালের দুইটাই থাকতে পারে, ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকতে পারে, সাইট স্কোর থাকতে পারে, সেটাও আমরা দেখাবো। এটা দেখানোর কারণ আছে, কারণ এই সবগুলো জার্নালেই আমার আর্টিকেল আছে, কোনোটাতে আমি ফার্স্ট অথর, কোনোটাতে সেকেন্ড অথর, কোনোটাতে কো অথর, এইভাবে হচ্ছে। আমি এই জন্যই এগুলো এখানে হাইলাইট করেছি। তো সো ফার এই সবগুলো জার্নালই আমি টাচ করে আসছি, এবং এরা কি ধরনের রিভিউ প্রসেসে কাজ করে এটা আমার জানা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এগুলো নিয়ে আসছি। এবার যে জিনিসটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সেটা, যে সব জার্নালে কি আসলে পাবলিকেশন ফি নেয়? না, সব জার্নাল পাবলিকেশন ফি নেয় না। আবার পাবলিকেশন ফি নিলেই ওই জার্নালটা প্রিডেটরি, এইটাও ঠিক না। আবার পাবলিকেশন ফি না নিলে ওইটা ভালো, এটাও ঠিক না। রেপুটেড পাবলিশার যেমন ধরেন IEEE, এলসেভিয়ার, স্প্রিঞ্জার, পালগ্রেভ, এরা মূলত দুইটা অপশন অফার করে, এটাকে আমরা বলি হাইব্রিড অপশন। একটা হলো ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেসের কনসেপ্টটা হচ্ছে পেমেন্ট বা আর্টিকেল প্রসেসিং চার্জ আপনি দিবেন, যে পেপার পড়বে তাকে টাকা দিতে হবে না, সে ফ্রিলি পেপারটা পড়তে পারবে। ইটস ওপেন অ্যাক্সেস কনসেপ্ট। আর একটা হচ্ছে নন ওপেন অ্যাক্সেস বা সাবস্ক্রাইবড। আপনি কোনো টাকা দিবেন না, আপনার পেপার পাবলিশ হবে, বাট যাকে পেপারটা পড়তে হবে তাকে হচ্ছে ওইটার জন্য পেমেন্ট করতে হবে সাম ডলার, তারপরে হচ্ছে সে ওটাকে পড়তে পারবে। তো এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে যে ওপেন অ্যাক্সেস কারা, ওপেন অ্যাক্সেস কারা না। কিছু কিছু জার্নাল আছে, বিশেষ করে ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনাল জার্নাল, যেমন ধরেন ছোট একটা এক্সাম্পল দিই, যেমন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি জার্নাল, এটা ওপেন অ্যাক্সেস না, পাশাপাশি আবার এটার জন্য হচ্ছে আপনাকে পেমেন্টও দিতে হবে না, জার্নালটা অনলাইনে থেকে যাবে এবং আপনি এটার হার্ড কপি পাবেন। এগুলো হলো ইউনিভার্সিটি জার্নাল। আবার এটা হতে পারে ডুয়েটের জন্য, ডুয়েটের কোনো জার্নাল এরকম হতে পারে, আমি আসলে জানি না এরকম আছে কিনা, হয়তো স্যার বলতে পারবে পরে। তো মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার কিছু জার্নাল আছে যারা মূলত হচ্ছে এইরকম কিছু পেপার পাবলিশ করে ফ্রি অফ চার্জ। আবার ওপেন অ্যাক্সেসও আছে, তো দুইটাই আপনি চাইলে করতে পারেন, আর ফ্রি অ্যাক্সেসও করতে পারেন, আবার চাইলে হচ্ছে নন ফ্রি অ্যাক্সেসও করতে পারেন। তো এটা নিয়েও আমাদের বেশ খানিকটা কাজ করতে হয় জার্নাল চয়েসের ক্ষেত্রে। তবে ম্যাক্সিমাম কোয়ালিটি জার্নাল আপনার হচ্ছে ওপেন অ্যাক্সেস মেথড বর্তমান সময় অ্যাডাপ্ট করে নিচ্ছে, কারণ তারা মনে করে যে রিডারদের অবাধ স্বাধীনতা দেওয়া উচিত পেপার পড়ার ক্ষেত্রে এবং ডাউনলোড করার ক্ষেত্রে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে। যেহেতু একেবারেই অনেকে আছেন নতুন, মাত্র শুরু করেছেন, বাট দ্রুত র্যাপিড পাবলিকেশন করতে হবে, আবার টাকাও হচ্ছে খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য দুইটা জার্নাল আমি প্রিফার করছি এখানে। একটা হচ্ছে ইন্ডিয়ার সায়েন্স, আর একটা হচ্ছে IGI গ্লোবাল। এরা খুবই পপুলার জার্নাল, এরা প্রিডেটরিও না, বাট এদের সমস্যাটা হচ্ছে লঙ্গার পাবলিকেশন টাইম। এখানে আপনাকে কোনো পাবলিকেশন ফি দিতে হচ্ছে না, অ্যাকসেপ্টেন্স প্রসেসও ইজি, একটা রিভিউ রাউন্ডের মধ্যে হয়তো হয়ে যাবে, কিন্তু আপনাকে হচ্ছে সময় দিতে হয়, অলমোস্ট 6 মাস থেকে 7 মাস সময় লাগে পুরো প্রসেস শেষ করে পেপারটা পাবলিশ করতে। হতে পারে যে রিভিউ শেষ হয়ে যায় 3 মাসের মধ্যে, বাট এটাকে পাবলিকেশন করতে ওদের পাবলিকেশন অথরিটির সময় লাগে আরো 3 মাস। তো এই দুইটা জার্নাল কম্পারেটিভলি ইজি হতে পারে বিগিনারদের জন্য। এখন হচ্ছে আপনাকে সাবমিশনের ক্ষেত্রে আসলে কি কি বিষয় কনসিডার করতে হবে। আমরা এখন আস্তে আস্তে সাবমিশনের দিকে যাচ্ছি। আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্স কারা। যারা IoT এবং হেলথ নিয়ে কাজ করেন, আপনাদের একটা ফোকাস থাকে যে আমার কাজটা হচ্ছে এই অডিয়েন্সের জন্য। এরপরে দেখতে হবে আপনার জার্নাল যেটা আপনি সাবমিট করতেছেন এর প্রেস্টিজ, এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। আপনি কি বলতে পারবেন ফোরামে গিয়ে যে স্যার আমার জার্নালটা এত ইম্প্যাক্ট ফ্যাক্টর, এত সাইট স্কোর এবং এই কোয়ার্টালের মধ্যে আছে,
নাকি জাস্ট র্যান্ডম জার্নাল, ফর এক্সাম্পল জার্নাল অফ কম্পিউটার সোসাইটি বলে দিলাম আমরা ফর এক্সাম্পল। এখন এটা তো আসলে আইএসএস এর নাম্বার নাও থাকতে পারে, তারপরে ইআইএসএস এর নাম্বারও না থাকতে পারে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে এইম এন্ড স্কোপ, আপনি কাজ করছেন আইওটি নিয়ে, আপনি পেপার সাবমিট করতেছেন বিজনেস অ্যানালিটিক জার্নালে। সো বিজনেস অ্যানালিটিক জার্নাল যেটা নিয়ে কাজ করে সেটার সাথে তো আইওটি ব্লেন্ড হচ্ছে না, বা এটা তো এইম এবং স্কোপ মিলছে না। লক্ষ্য এবং উদ্দেশ্য তো আপনাকে স্পেসিফিক হইতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। এরপরে হবে অ্যাক্সেস, যেটা নিয়ে একটু আগে আমি কথা বললাম, যে ওপেন অ্যাক্সেসে যাব নাকি সাবস্ক্রাইবে যাব। অ্যান্ড দেন ফাইনালি ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং পাবলিকেশন টাইম। এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ইম্প্যাক্টও চাচ্ছি, সময়ও বেশি নাই, সেক্ষেত্রে আসলে জার্নালগুলো আমাদেরকে খুঁজতে হবে কোন জায়গা থেকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি যে প্রতিটা জার্নালের মিনিমাম টাইম কত হতে পারে। এরপরে যেটা লাস্ট, সেটা হচ্ছে যে সাইটেশন। সাইটেশনটা আসলে কি? আমি একটা কাজ করলাম, আমার আর্টিকেলটা কেউ দেখলো না, বছরের পর বছর ওই আর্টিকেলটা দিয়েই আমি হচ্ছে প্রমোশন নিলাম, স্যালারি ইনক্রিজ করলাম, সবকিছু হলো, বাট স্যার আমার তো শুধু দরকার ছিল প্রমোশন, সেটা দিয়ে আমার কাজ হয়ে গেছে। কিন্তু অ্যাজ এ রিসার্চার আমাদের এইম আসলে ওইটা হওয়া উচিত না। আমাদের এইম হওয়া উচিত যে আমি যে কাজটা করছি আইদার পজিটিভ ভিউ থেকে হোক বা নন পজিটিভ ভিউ থেকে হোক, আমার কাজটা যেন অন্য রিসার্চাররা দেখে, ফলো করে এবং তাদের পেপারে যেন ওই মেথডটাকে ইউজ করে। মেথড রিপ্রডিউসিবিলিটি থাকে। হতে পারে আপনার কাজের ত্রুটি আছে, সেই ত্রুটিটাই সে খুঁজে বের করুক। তাহলে কি হবে, অন্য রিসার্চাররা কিন্তু আপনার কাজটাকে পেপারের মধ্যে হাইলাইট করবে, অন্য রিসার্চাররা কিন্তু আপনার কাজটাকে পেপারের মধ্যে অ্যাকনলেজ করবে। সো এইটাকে আমরা বলি সাইট করা, যে আপনার কাজ আমি নিয়ে এসে পেপারের মধ্যে বলে দিচ্ছি যে ফর এক্সাম্পল মিস্টার এক্স এই জিনিসটা প্রুভ করেছে, বাট তার প্রুভের মধ্যে এই জায়গাটাতে প্রবলেম আছে, তো আমি এই প্রবলেমটা সলভ করার জন্য এরকম একটা সলিউশন দিচ্ছি। সো ফেজ এক্সপ্রেশন দেখেই কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে যখন একটা কাজের সাইটেশন হয় তখন রেপুটেশন এবং পাবলিক ফোরাম কতটা আপনাকে চিনে। আর আদারওয়াইজ যদি কোনো কাজের সাইটেশন না হয়, তাহলে কিন্তু আসলে ওই কাজটা শুধুমাত্র একটা স্পেসিফিক কাজের জন্যই করা হয়েছে, বাট এটার আসলে কোনো ইম্প্যাক্ট পাবলিক ফোরামে থাকছে না। তো যাই হোক, এর পরে সরাসরি আমরা যে জায়গাটাতে চলে আসলাম সেটা হলো যে আমরা একটা জার্নালের ইনফরমেশন দেখতে চাই, যে জার্নালটা আসলে কেমন এবং এর র্যাঙ্কিংটা আসলে কত, বা র্যাঙ্কিংটা কিরকম। তো সেখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, স্লাইড হয়তো স্যার আপনাদের সাথে পরে শেয়ার করে দিবেন। আমরা আইট্রিপলি অ্যাক্সেস, খুবই পপুলার জার্নাল এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে, ইম্প্যাক্ট ফ্যাক্টর 4-এর কাছাকাছি ছিল, 2021-এর নতুন রেটিং এ 3-এ চলে আসছে। এবং বেশ কিছু রিসার্চাররা এখানে পাবলিশ করছে, অলমোস্ট আপনাকে মোর দ্যান $1,000 দিতে হচ্ছে, বা $1,400 মতো দিতে হচ্ছে। আপনার এটাকে ওয়েবার বলি আমরা, যে আর্টিকেল চার্জটা কমানোর পরে $1,400 দিতে হচ্ছে। তো এটার আবার একটা ব্যাপার আছে, আর্টিকেলের চার্জ কমানো, সেটার জন্য রিকোয়েস্ট করতে হবে। তো এটা যদি আমরা দেখি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়াল সায়েন্সের একটা পপুলার জার্নাল, এটা মূলত ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যেটা ইউএসএ ভিত্তিক, ওদের একটা জার্নাল। আমরা সিয়ামাগো ইনস্টিটিউটের কথা বলছিলাম, এসজিআর, স্কোপাসের রেটিং, সায়েন্টিফিক জার্নাল রেটিং যেটাকে আমরা বলি, বা সায়েন্টিফিক জার্নাল র্যাঙ্কিং। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ ইন্ডেক্স 127, এবং এর যে কোয়ার্টাইল হচ্ছে Q1। আপনারা যদি খেয়াল করেন, আমরা ওই ওয়েব পেজ থেকে নিয়ে আসছি, আমি প্রত্যেকটা ওয়েব পেজকে অ্যাকনলেজ করেছি যাতে করে আপনারা পরে খুঁজে পান কোত্থেকে আমি এটা দেখাচ্ছি। সো Q1, সো এই রেটিংটা কিন্তু হচ্ছে বলে দিচ্ছে যে এই জার্নালটা বেস্ট কোয়ার্টাইল এই মুহূর্তে নিচ্ছে। ইটস আ ভেরি রেপুটেড অ্যান্ড পপুলার জার্নাল, আমরা এই মুহূর্তে বলে থাকি। শুধু এটাই না, এরকম অসংখ্য জার্নাল আছে, আমি একটা এক্সাম্পল দিলাম IEEE অ্যাক্সেস, যেহেতু আমরা এটার নাম শুনি খুব বেশি তাই আর কি বললাম। এরপরে আপনি ওই একই ওয়েবসাইট ব্যবহার করে আপনি চাইলে আরো কিছু জার্নালের র্যাঙ্কিং দেখতে পারবেন। শুধু কম্পিউটার সায়েন্সের জার্নালগুলো এখানে আমি হাইলাইট করেছি। এখানে আমাদের একটা বার থাকে, সেই বার থেকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, সব কান্ট্রির জার্নাল, এবং আমরা যদি বলি যে 2020-এর বেস্ট জার্নালগুলো আমি চাচ্ছি, তাহলে কিন্তু সে আমাকে এরকম জার্নালের নাম সহ রেটিং দিয়ে দিচ্ছে যে কোন জার্নালগুলো বেস্ট। আর এগুলোই কিন্তু সর্বজন স্বীকৃত, এর বাহিরে অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো ওয়েব পেজ, অন্য কোনো ব্লগ সাইট আপনাকে কিন্তু বেস্ট জার্নালের ডেস্টিনেশন বা খোঁজ দিতে পারবে না। এখান থেকে আপনাকে সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তো দেখেন, নেচারের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা এই মুহূর্তে র্যাঙ্ক করতেছে, বেস্ট র্যাঙ্ক করতেছে, এবং তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 5.961, Q1 জার্নাল। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা এটাকে আবার মিনিমাইজ করতে পারি, যে আমরা যদি চাই শুধু ওয়েব অফ সায়েন্সের জার্নাল দেখবো, এখানে ক্লিক করে শুধু ওয়েব অফ সায়েন্সের জার্নাল দেখতে পারি। তো এটা ছিল মোটামুটি আমাদের জার্নাল কিভাবে আমরা দেখতে পারি র্যাঙ্কিংটা,
এবং হচ্ছে একটা স্পেসিফিক জার্নালের কোয়ার্টাইল খুঁজে বের করার প্রক্রিয়া। এরপরে আমরা সেকেন্ড পেজে আসছি। সেকেন্ড পেজে মূলত আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর নিয়ে কথা বলবো, এবং এই সমস্ত ইনফরমেশন যেগুলো এখানে কালেক্ট করা আছে সবকিছুই হচ্ছে রিসোর্স এবং স্পেসিফিক ওয়েবসাইট থেকে নেওয়া আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। সবার প্রথমেই আমাদেরকে তিনটা জায়গা নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে ক্লারিভেটের ওয়েব অফ সায়েন্স, যেটা নিয়ে আমি অলরেডি বলে আসছি। একটা হচ্ছে স্কোপাস, সেটাও বলছি। গুগল স্কলারের কথাও বলছি। তো এই তিনটা র্যাঙ্কিং আমি মূলত এখানে হাইলাইট করেছি। এর বাইরে আরো দুইটা র্যাঙ্কিং আছে। একটা হচ্ছে আপনাদের, এটাকে আমরা বলি এগেন ফ্যাক্টর। এগেন ফ্যাক্টর একটা র্যাঙ্কিং আছে, এটা আমার এখানে বলা নাই, বিকজ এগেন ফ্যাক্টর এখন আর আমরা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা এখন আর ইউজ করছি না। এটা মূলত মোর অফ এ আমরা যদি বলি যে হিউম্যানিটিস বা আর্টস নিয়ে যারা কাজ করে ওদের জন্য। তো ক্লারিভেট ওয়েব অফ সায়েন্স যে র্যাঙ্কিংটা দেয় এটাকে বলি আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর। স্কোপাস যে র্যাঙ্কিংটা দেয় এটাকে আমরা বলি সাইট স্কোর। আর গুগল স্কলার যে র্যাঙ্কিংটা রেটিংটা দেয় এটাকে বলি আমরা এইচ ইন্ডেক্স, এইচ5 ইন্ডেক্স বা এইচ5 মিডিয়ান ইন্ডেক্স। তো এখন আমরা একটু দেখি যে ক্যালকুলেশন প্রক্রিয়াটা কার কিরকম। ইম্প্যাক্ট ফ্যাক্টর দুই ভাবে ক্যালকুলেট করা হয়। একটা হচ্ছে যে কোনো জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য তার 2 বছরের ডেটা প্রয়োজন, বা কোনো কোনো ক্ষেত্রে 5 ইয়ার্স ইম্প্যাক্ট ফ্যাক্টরও ক্যালকুলেট করা হয়। 2 বছরের ইম্প্যাক্ট ফ্যাক্টরের লজিক কি? ফর এক্সাম্পল, আমি 2020 সনে কোনো একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে চাচ্ছি। তো সে ক্যালকুলেশনটা কিভাবে হয়? ক্যালকুলেশন নিয়মটা হচ্ছে এর আগের 2 বছর অর্থাৎ 2018 এবং 2019 সনে কতগুলো সাইটেশন ওই জার্নালটা পেয়েছে, তাই সেটা হলো টোটাল সাইটেশন। ফর এক্সাম্পল, সেটা হচ্ছে 600। আরেকটা যেটা আমাদের এখানে প্রয়োজন সেটা হলো যে 2018 এবং 19 সনে সে কতগুলো পেপার পাবলিশ করেছে। ফর এক্সাম্পল, সে 150 প্লাস 150, 18 এবং 19-এ 300 আর্টিকেল পাবলিশ করেছে। তো তাহলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? 2। ইটস আ ভেরি কমন লজিক এন্ড কমন থিওরি। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল নাম্বার অফ সাইটেশন পার আর্টিকেল পাবলিশড, এটা হলো বেসিক কনসেপ্ট। এবার আসি ইম্প্যাক্ট ফ্যাক্টর আরেকটু ডিটেলস আমি বলি। সেটা হলো যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু আসলে জার্নালের কোয়ালিটি বা ইন্ডিভিজুয়াল আর্টিকেলের কোয়ালিটি অ্যাসেস করতে পারেন। আপনি একটা চমৎকার আর্টিকেল পাবলিশ করে ফেলছেন, আপনার জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 5, জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 5 ইন অ্যান অ্যাভারেজ, বাট আপনার আর্টিকেলের কিন্তু ইম্প্যাক্ট 5 কিনা এইটা কিন্তু আসলে আমরা অ্যাসেস করতে পারছি না। ইটস এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, এটা একটা প্রেস্টিজ যে আমি 5 ইম্প্যাক্টের জার্নালে পাবলিশ করেছি, আমার আর্টিকেলের হয়তো ওই লেভেলের কন্ট্রিবিউশন রয়েছে, বাট ইন রিয়েলিটি আমরা কিন্তু অ্যাসেস এর জন্য এই জায়গাটাকে কাউন্ট করি না। এবং সব জার্নালের আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে না। যেসব জার্নাল শুধুমাত্র এসসিআই বা সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এর মধ্যে রয়েছে, বা হচ্ছে এসএসসিআই সোশ্যাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এর মধ্যে রয়েছে, বিশেষ করে ওয়েব অফ সায়েন্সের অ্যাফিলিয়েটেড, সেই সব জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। আদারওয়াইজ অন্যগুলোর হচ্ছে থাকে সাইট স্কোর। বিশেষ করে স্কোপাস ইন্ডেক্সিং যে জার্নালগুলো থাকে, তার মানে কি স্কোপাস ইন্ডেক্সিং গুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে না? সেটারও ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকতে পারে যদি সেটা ডাব্লিউএস বা ওয়েব অফ সায়েন্সের মধ্যে ইনক্লুড থাকে। তাহলে এটা হলো 5 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর। লজিক ইজ অলমোস্ট সেম, বাট এটা কেন আমরা ক্যালকুলেট করি? এটা মূলত সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য না। 5 বছরের ইম্প্যাক্ট ফ্যাক্টর দেওয়ার কারণ হচ্ছে, আপনারা হয়তো জানবেন সবাই যে আর্টস এবং হিউম্যানিটিস সাবজেক্ট গুলোতে যে আর্টিকেল পাবলিশ হয় এগুলোর কিন্তু হচ্ছে আপনার সাইটেশন হতে বেশ সময় লাগে। 2 বছরে হয়তো অল্প কিছু সাইটেশন হলো, বা 5 বছরে বেশ কিছু সাইটেশন হলো। তো এই জন্য যত বেশি লেন্দি টাইম পাওয়া যাচ্ছে সাইটেশনের মান হয়তো একটু বাড়ছে। সো দ্যাটস ওয়াই 5 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা অনেক ক্ষেত্রে কিছু জার্নাল ফলো করে। তো আমাদের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালের ক্ষেত্রে আমরা মূলত 2 ইয়ার্স ইম্প্যাক্ট ফ্যাক্টরটাতেই বেশি ফোকাস থাকি। এর বাইরে আরো দুইটা মেট্রিক্স আছে আর্টিকেল র্যাঙ্কিং এর ক্ষেত্রে। একটা হলো এসজিআর, যেটা নিয়ে আমি কথা বলছি, সাইমাগো জার্নাল র্যাঙ্কিং। আর একটা হচ্ছে এসএনআইপি, সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো জেনে কি হবে? এগুলো না জানলে আপনি তো বুঝবেন না আপনি আসলে কোন র্যাঙ্কিং এর, কোন ইম্প্যাক্টের, কোন কোয়ার্টাইলের জার্নালে পেপার দিচ্ছেন। পেপার পাবলিশ করাটাই উদ্দেশ্য না, কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করাটা আমাদের উদ্দেশ্য। এসজিআর কে মোটামুটি হচ্ছে এখন একটা রেপুটেড সাইট স্কোর বা ইম্প্যাক্ট ম্যাট্রিক্স হিসেবে বলা হয়। এর কারণ হচ্ছে সে আসলে সব সাইটেশনকেই সেম হিসাবে কাউন্ট করে না। কারণ হলো কি, সে হলো ডকুমেন্টের সাইটেশনের উপরে ওয়েট একটা কনসেপ্ট সে ফলো করে। তার লজিকটা ডিফারেন্ট। ওয়েট ওয়েট মানে হলো যে প্রত্যেকটা ডিফারেন্ট আর্টিকেলের উপরে আলাদা ওয়েট দেয়, এবং আপনি আপনার নিজের আর্টিকেল যদি সাইট করেন সেটা আসলে সে ক্যাপচার করে ফেলে, এবং এটার একটা লিমিটও সে দিয়ে দেয়, এটা হলো 33%।
আমার একটা কাজ আগে পাবলিশ হয়েছে, পরের কাজের সাথে কোনোই মিল নাই, কিন্তু আমি কি করলাম, আমার সাইটেশন বাড়ানোর জন্য সেটাকে আমি সাইট করে দিলাম। বাট আলটিমেটলি কি হবে, 33% পর্যন্ত আমি এটা করতে পারবো। এরপরে কিন্তু এসজিআর বা স্কোপাসের যে রেটিং সে ধরে ফেলবে যে আপনি আপনার আর্টিকেল কি বারবার আপনার পেপারে সাইট করছেন। সেই জন্য এসজিআর কে একটা স্ট্যান্ডার্ড রেটিং ধরা হয়। আপনি দেখবেন গুগল স্কলারের সাইটেশনের সাথে আমার এলসিভি আর স্কোপাসের সাইটেশনের মিল থাকছে না। আমার এখানে সাইটেশন 330 আর আমার স্কোপাস সাইটেশন 200, তার মানে 130টা আর্টিকেল সেটা হচ্ছে স্কোপাস ক্যাপচার করতে পারছে না, বিকজ দে আর নট ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সড। তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রবলেমটা তৈরি হচ্ছে। এখন আমরা খুব সহজেই একটা আর্টিকেলের রেটিং, তারপরে হচ্ছে সাইট স্কোর এবং হলো সোর্স নর্মালাইজ ইমপ্যাক্ট ফ্যাক্টর খুঁজে বের করতে পারি। এটার জন্য আপনাকে একটা আমি ওয়েব অ্যাড্রেস বলে দিচ্ছি, scopus.com। scopus.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে দেখেন আমরা এখানে যে নেচার এনার্জি একটা জার্নাল আছে, এটা আমরা খুঁজে বের করতে চাই। সো আমি প্রথমে স্কোপাসে আসবো, সোর্সে ক্লিক করব, নেচার এনার্জিতে লিখে ফাইন্ড সোর্স দিব। সাথে সাথে নেচার এনার্জির 2018 সনের সাইট স্কোর, তারপরে হচ্ছে সায়েন্টিফিক জার্নাল র্যাঙ্কিং বা রেটিং ভ্যালু এবং হচ্ছে সোর্স নর্মালাইজ ইমপ্যাক্ট ফ্যাক্টরের মান কিন্তু এখানে চলে আসছে। তো আপনি সবগুলো জার্নালের ক্ষেত্রে এগুলো পেতে পারেন। এবার যদি আমি চাই যে আমি শুধুমাত্র হচ্ছে এসএনআইপি এবং এসজিআর বের করব, তাহলে আমি শুধু এসএনআইপি এবং এসজিআর ও বের করতে পারি, এবং কতগুলো আর্টিকেল পাবলিশ করেছে ওই জার্নালটা, কতগুলো আর্টিকেল সাইট হয়েছে এবং এর পাবলিশারের নাম কারা, এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাওয়া যায়। মানে এটাই হলো একমাত্র পিওর এবং অথেন্টিক সোর্স। অ্যাগেন আই এম টেলিং দিস, মানে অন্য কোনো জায়গায় কিছু লেখে লাভ নাই। গুগলে লিখলেও এই একই জিনিস আপনার সামনে চলে আসবে, যে স্কোপাসে গিয়ে আপনি খুঁজে বের করবেন। এরপরে আসে সাইট স্কোরের কনসেপ্ট। ইমপ্যাক্ট এবং সাইট স্কোরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সাইট স্কোর মূলত 4 বছরের রেটিং ফলো করে। ইমপ্যাক্ট যেমন 2 বছর ফলো করে, সাইট স্কোর ফলো করে 4 বছর। কিন্তু ওর আবার একটু স্পেসিফিকেশন আলাদা হচ্ছে। ইমপ্যাক্টে আমরা কি করতাম, 2020-এর যখন ইমপ্যাক্ট বের করতাম তখন শুধু 18 এবং 19 কনসিডার করতাম। বাট সাইট স্কোর কি করে, যখন 2019-এর সাইট স্কোর বের করবে, সে 2019 সহ পরবর্তী 3 বছর, তার মানে টোটাল 4 বছর, 2016, 17, 18, 19, এই চারটার পাবলিশড আর্টিকেল ডিভাইডেড বাই নাম্বার অফ ডকুমেন্টস পাবলিশড ইন 2016 and 19. So citation divided by published, but including the specific or the particular year site score. অর্থাৎ আমি যদি 2019-এ সাইট বের করতে চাই, এখন প্রশ্ন হতে পারে যে এটা কি চেঞ্জ হয় ইমপ্যাক্ট ফ্যাক্টর? হ্যাঁ, প্রতি বছর জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর চেঞ্জ হয়, ইটস নট আ কনস্ট্যান্ট থিং। আমাদের হয়তো এটা একটা কমন থাকে যে ইমপ্যাক্ট ফ্যাক্টর অলওয়েজ 7ই মনে থাকছে জার্নালটা, এটা না। জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর কমতেও পারে, সাইট স্কোরও কমতে পারে, আবার এটা বাড়তেও পারে। তো এই জন্য এই ডিফারেন্স গুলো জানা আমাদের খুবই প্রয়োজন। আদারওয়াইজ কি হবে, আমরা ওই যে রিসার্চ কমিউনিটিতে গিয়ে এমন এমন কিছু টার্ম বলবো, অন্যরা হয়তো বুঝতে পারবে, আপনিও হয়তো বলবেন, বাট দিন শেষে আসলে সবাই মনে করবে যে আমি আসলে জানি না, আমার মতো করে আমি ব্যাখ্যা দিচ্ছি। সো একইভাবে আমরা সাইট স্কোরও বের করতে পারি স্কোপাস থেকে। scopus.com এ গিয়ে আমরা হচ্ছে প্রতিটা জার্নালের একই পদ্ধতিতে সাইট স্কোর বের করে আসতে পারি, এবং দিন শেষে আমরা ওই জার্নালের র্যাঙ্কিংটাও দেখে আসতে পারি যে সিমিলার জার্নালের র্যাঙ্কিং কিরকম। এবং দেখেন এখান থেকে কিন্তু সরাসরি ওরা মেথডটাই বলে দিছে যে কতগুলো আমার জার্নাল সাইটেশন হয়েছে এবং কতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে, সেটা দিয়ে আমি সাইট স্কোর ডিজাইন করে ফেলছি। এন্ড দেন ফাইনালি আমরা আসলে চাইলে র্যাঙ্কিং বের করতে পারি। র্যাঙ্কিং এর কনসেপ্ট হচ্ছে Q1, Q2, Q3 বা Q4, এইভাবে আর কি, ফোর্থ কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল। জাস্ট আমরা সাবজেক্টের এরিয়াতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ফিল্টার করতে পারি যে আমরা শুধুমাত্র হাইয়েস্ট কোয়ার্টাইলের জার্নালগুলো দেখতে চাই, যেটা স্কোপাস ইন্ডেক্সিং, এবং কম্পিউটার সায়েন্সের হতে পারে, মেডিকেল সায়েন্সের হতে পারে, লাইফ সায়েন্সের হতে পারে, যে কোনো ডোমেইনের হতে পারে। এন্ড লাস্টলি আমরা কথা বলবো হচ্ছে গুগল স্কলার ম্যাট্রিক্স নিয়ে এই সেকশনটাতে। সো গুগল স্কলার ম্যাট্রিক্সটা মূলত টোটালি ডিফারেন্ট। এটা মূলত যেটা ফলো করে সেটা হলো লাস্ট 5 ইয়ার্স এর একটা ইন্ডেক্সিং অ্যাপ্রোচ ফলো করে। এইটা এমনও হতে পারে যে ওয়েব অফ সায়েন্সেও নাও থাকতে পারে, স্কোপাসেও না থাকতে পারে, এরকম কোনো জার্নালকে সে হচ্ছে কাউন্ট করে ফেলতে পারে। এটা টোটালি আলাদা, বাট এটাও এখন বেশ কমন একটা ম্যাট্রিক্স হিসেবে ইউজ করতেছে। যেমন আপনার জার্নাল পাবলিশ হয় নাই, জার্নালটা আছে হচ্ছে প্রিপ্রিন্ট সার্ভারে। প্রিপ্রিন্ট সার্ভার কনসেপ্টটা আমাদের এখানে ডিসকাস করা হবে না, আমি জাস্ট ইন শর্ট বলে দিই। আর্টিকেল পাবলিশের আগে আমরা রিসার্চ কমিউনিটিতে জানানোর জন্য প্রিপ্রিন্ট সার্ভারে আর্টিকেল পাবলিশ করতে পারি। তো ওইটাকেও গুগল ক্যাচ করে নিয়ে আসে, যেটা প্রিপ্রিন্ট সার্ভারে আছে। তো
তো এই জন্য গুগল মূলত যেটা ফলো করে সেটা হচ্ছে হার্জিংস পাবলিশ এন্ড পেরিশ মেথড। হার্জিংস পাবলিশ এন্ড পেরিশ হচ্ছে আলাদা আর একটা ম্যাট্রিক্স। তো ওইটাতে আমি আর যাচ্ছি না আজকে, মানে ওইটা নিয়ে আমরা ফুল একটা সেশন দিতে পারি হার্জিংস এর পাবলিশ আর পেরিশ কনসেপ্ট নিয়ে। তো আমরা যদি গুগল স্কলারের রেটিং দেখতে চাই, জাস্ট কিছু করতে হবে না, জাস্ট scholars.google.com এ যেতে হবে। গিয়ে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলে এখানে কিন্তু আমরা H5 ইন্ডেক্স অনুযায়ী H5 মিডিয়ান অনুযায়ী পুরো জার্নালের ম্যাট্রিক্স পেয়ে যাব। কোন জার্নাল এই মুহূর্তে সব থেকে বেস্ট আছে গুগল স্কলার রেটিং অনুযায়ী এবং তার সাইট কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দিস ইজ অল অ্যাবাউট সাইটেশন অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। এখানে একটা কম্পারিজন আমি নিয়ে আসছি, সাইট স্কোর ভার্সেস জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। আমরা যদি দেখি যে কোন একটা স্পেসিফিক জার্নালের সাইট স্কোর বের করতে চাই, সে ফলো করতেছে স্কোপাসকে, আর ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করতে চাইলে সে ফলো করতেছে ওয়েব অফ সায়েন্সকে। সো দিস ইজ হাউ দ্য মেজর ডিফারেন্স, একটা হচ্ছে 4 বছর আর একটা হচ্ছে 2 বছর। এবার একটা জার্নাল আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যেটা এলসিভিআর এর জার্নাল, একই সাথে দুইটাই আছে, সাইট স্কোরও আছে ইম্প্যাক্ট ফ্যাক্টরও আছে। তো সবাই একটু অবাক হয়, তাহলে সাইট স্কোর কি আর ইম্প্যাক্ট ফ্যাক্টর, দিস আর টু ডিফারেন্ট ম্যাট্রিক্স এবং দুইটাই ভ্যালিড ম্যাট্রিক্স, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না। সো এইভাবে আমরা একটা জার্নালের ইনফরমেশন পেতে পারি। যেমন মেশিন লার্নিং উইথ অ্যাপ্লিকেশন, এটা একটা এলসিভিআর এর খুব পপুলার জার্নাল। তো এই জার্নালটার রিভিউ টাইম দেখেন 7.6 উইক, 7 উইক, তার মানে 50 ডেজ, অ্যাটলিস্ট 50 ডেজ। সো অ্যাটলিস্ট 50 ডেজ আপনাকে হচ্ছে রিভিউ টাইম দিতে হয়। সো তার মানে অলমোস্ট 1.5 মাসের কাছাকাছি যদি ভুল না হয় আমার। তো সেই জায়গা থেকে 1.5 মাস হচ্ছে মিনিমাম টাইম, ইটস অ্যাভারেজ টাইম, এটা আরো বেশি হতে পারে। তো নর্মালি এইরকমই হয়, একটা ভালো এবং কোয়ালিটি জার্নালের পেপার দিলে রিভিউ প্রসেসটা এতটাই দীর্ঘ হয় আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের সাইট স্কোর এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে। এরপরে আমরা কথা বলবো জার্নালস অফ ডিফারেন্ট পাবলিশার্স। ইটস আ পিওর, আমি যদি বলি যে একেবারে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে লাস্ট 3 বছরে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ডোমেইনে কোন কোন জার্নাল সব থেকে ভালো আর্টিকেল পাবলিশ করেছে ইন দ্য ট্র্যাক অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ইন দ্য ট্র্যাক অফ আইওটি, ইন দ্য ট্র্যাক অফ নেটওয়ার্ক সিকিউরিটি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং অ্যান্ড ডেফিনেটলি কিছু মেডিকেল জার্নাল এখানে আছে, কারণ আমার নিজের ডোমেনটাও আসলে ওইটা, হেলথ ডেটা অ্যানালিটিক্স নিয়ে আমি আসলে কাজ করি। তো এখানে আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসছি, আমি জাস্ট একটু গো থ্রু করবো ফার্স্ট, সময়টাও আমাদের খেয়াল রাখতে হয়। যেমন দ্য কম্পিউটার জার্নাল, ইটস আ Q2 জার্নাল, এটা মূলত পাবলিশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, খুবই পপুলার এবং রেপুটেড পাবলিশার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ইটস আ হাইব্রিড মেথড, যেখানে হাইব্রিড থাকবে সেখানে আপনি টাকা দিয়েও পাবলিশ করতে পারেন, টাকা ছাড়াও পাবলিশ করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। জার্নাল অফ নেটওয়ার্ক অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও হাইব্রিড এবং এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর 6.8 to 1, এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন 6.95 Q1, IEEE Access 3.02 Q1, US ডলার 1750, ওয়েভার অ্যাভেলেবল, আপনি চাইলে এখানে খরচ কমাতে পারেন। আরো কিছু জার্নাল আছে খুবই পপুলার বাংলাদেশ থেকে রিসেন্ট টাইমে, বিশেষ করে কোভিড এর সময় তারা ফ্রিকোয়েন্ট পেপার পাবলিশ করছে, কম্পিউটার্স ইন বায়োলজি এন্ড মেডিসিন, CIBM বলি সংক্ষেপে আমরা, ইম্প্যাক্ট ফ্যাক্টর 4.58 Q1, সেও হচ্ছে ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন মেথড ফলো করে। ইনফরমেটিক্স ইন মেডিসিন আনলক, এইটার পাবলিকেশন চার্জ খুবই হাই, $1500, কিন্তু ফ্রি ফর বাংলাদেশ। এই জায়গাটাও আমাদের জানতে হবে কেন এটা ফ্রি হলো, বিকজ বাংলাদেশকে এখনো ওয়ার্ল্ড ব্যাংকের র্যাঙ্কিং অনুযায়ী আমরা নিম্ন মধ্যবিত্ত কান্ট্রি হিসেবেই আছি, যারা হচ্ছে রিসার্চ ফর লাইফ গ্রান্টস এর অংশ। সো রিসার্চ ফর লাইফ গ্রান্টটা হচ্ছে কিছু কান্ট্রি লিস্ট আছে যারা হচ্ছে এই রিসার্চ ফর লাইফ গ্রান্টের অন্তর্ভুক্ত, তাদের আর্টিকেল প্রসেসিং চার্জ ফ্রি করে দেয়। এরকম কিছু জার্নাল আপনারা চাইলে পরে খুঁজে বের করতে পারবেন যে রিসার্চ ফর লাইফ গ্রান্টটা কারা কারা দিচ্ছে। এরকম একটা জার্নাল হলো ইনফরমেটিক্স ইন মেডিসিন আনলক, যার জন্য 1 টাকাও আপনাকে প্রোভাইড করতে হয় না, একেবারেই হচ্ছে ফ্রি অফ কস্ট। আপনি একটা Q3 CS আছে 3.8 জার্নালে পাবলিশ করতে পারেন। এরপর আছে সিমেট্রি, এটা মূলত পিওরলি কম্পিউটার সায়েন্সের জার্নাল, এটার পাবলিকেশন চার্জ খুবই হাই, 1400 ফ্রাঙ্ক, অলমোস্ট 1,60,000 টাকা, কমানো যায়, ওয়েভার অ্যাভেলেবল অন রিকোয়েস্ট করলে আপনি এটাকে কমাইতে পারবেন। ইম্প্যাক্ট ফ্যাক্টর 2.713 Q2। এরপরে এটা একটা আলাদা জার্নাল, এটা নিয়ে আসার কারণ হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, কোয়ার্টার নাই, টাকাও লাগছে না, বাট পাবলিশারটা রেপুটেড, স্প্রিঞ্জার। এরকম একটা জার্নাল হলো স্প্রিঞ্জার নেচারের কম্পিউটার সায়েন্স। তো আমি কিন্তু ডিফারেন্ট জার্নালই আপনাদের সামনে রাখছি যাতে করে আপনি আইডিয়া নিতে পারেন যে আপনার চয়েসটা আসলে কোনটা হওয়া উচিত। এরপরে লিস্ট অফ জার্নালে আরো কিছু জার্নাল আছে, এগুলো হচ্ছে আমি লাইন বাই লাইন যাচ্ছি না, একটা জার্নালের কথা আমি বলি,
এটা কম্পিউটার সায়েন্সের জার্নাল, ইম্প্যাক্ট ফ্যাক্টর 13, বাট এটা হ্যান্ডেল করে জার্নাল অফ কিং সৌদ ইউনিভার্সিটি, মানে কিং সৌদ ইউনিভার্সিটি সৌদি আরবিয়া, ওনারা হ্যান্ডেল করে, পিওরলি ওপেন অ্যাক্সেস, একেবারে পুরোটাই আপনাকে পেমেন্ট করতে হবে, তবে রিকোয়েস্ট করলে আপনি ওয়েবার পেতে পারেন এখানে। সো এরকম বেশ কিছু জার্নাল ডিটেলস। জার্নাল অফ কিং সাউদে এই যে আমাদের পেপার পাবলিশ করা আছে। আচ্ছা, এইখানে মানে সম্রাট, হ্যাঁ স্যার। যেমন আমি বলি যে এলসিভিআর এর যে জার্নাল গুলো আছে, স্যার এলসিভিআর এর জার্নাল গুলোর জন্য এলসিভিআর এর সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। স্যার। তো এবং দুইটা ক্যাটাগরিতে কান্ট্রি গুলো আছে, এ এবং বি। স্যার। তো এই কারণে এলসিভিআর এর ওপেন অ্যাক্সেসে আমরা অপশনটা দিতে পারি এবং আমাদের জন্য কোনো টাকা লাগবে না, দ্যাটস আ গ্রেট স্যার। যদি বাংলাদেশের অর্থ হয়। যেমন আমার এই যতগুলো আর্টিকেল হয়েছে আমি সবগুলো ওপেন অ্যাক্সেস দিচ্ছি। জি স্যার। এর মধ্যে আমাদের একটা কোভিড-19 নিয়ে কাশেম ভাই সহ আমাদের একটা পেপার একসেপ্ট হয়েছিল, এটা হচ্ছে জার্নাল অফ পাবলিক হেলথ এন্ড ইনফেকশন, জি স্যার। এলসিভিআর এর। পরে ওরা টাকার জন্য আমাদের কাছে চিঠি পাঠালো, ইনভয়েস পাঠালো। ওরা আমি বললাম যে দেখো এই কন্ডিশন অনুযায়ী এলসিভিআর আমাদের জন্য ফ্রি বাংলাদেশের জন্য, তখন ওরা আমাদের কাছে অ্যাপোলোজাইজ করে মানে সৌদ বা এই যে ইউনিভার্সিটি গুলো আছে এই জার্নাল গুলোতে পাবলিকেশন করলে আমাদের ইনফ্যাক্ট আসলে কোনো টাকা লাগবে না, ওপেন অ্যাক্সেস আমরা পাবলিকেশন করতে পারবো। রাইট স্যার। এখন এই যে বিষয়টা যে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা রেসপন্ড করে, এইটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট থাকে মানে এদের বোঝানোটা একটু ডিফিকাল্ট থাকে, বিকজ এরা দেখে যে প্রথমে গেলে পরে লেখা থাকে ওপেন অ্যাক্সেস এবং হচ্ছে এপিসি এত। তো এটার যে ব্যাক এন্ডে ওদেরকে রিকোয়েস্ট করলে এডিটররা বা হচ্ছে যারা এটার অ্যাকাউন্ট সেকশন হ্যান্ডেল করে ওরা যে আবার রেসপন্স করে যে না আমরা কমাইতে পারবো, এটা একটা ইস্যু থাকে আর কি। যেমন এলসিভিআর এর ক্ষেত্রে 100% আমরা ফ্রি আর কি। তাহলে এটা তো খুবই ভালো সংবাদ আর কি আপনাদের। এ এবং বি দুই ক্যাটাগরিতে আছে, আমরা এ ক্যাটাগরিতে আছি, বাংলাদেশ, আফগানিস্তান। জি স্যার। অনেকগুলো কান্ট্রি। এটা হচ্ছে স্যার রিসার্চ ফর লাইফ এলিজিবিলিটি এর ফরম্যাটটা। হ্যাঁ স্যার, আমি যে এটা এখানে মেনশন করে দিয়েছিলাম। হ্যাঁ, এটার সাথে আমাদের তাদের করা আছে, এই জন্য আমরা ফ্রি করতে পারি। রাইট স্যার। না এরকম স্যার বেশ কিছু জার্নাল, যেমন স্যার ওই যে বিএমসি এমডিপিআই আমাদের সমস্যা হয়। এমডিপিআই চার্জ অনেক স্যার, অনেক অনেক হয়, তবে বার্গেনিং করলে কমানো যায়। জি স্যার। এই যে স্যার ওয়েবার अवेलेबल অন রিকোয়েস্ট স্যার। আচ্ছা স্যার, আমরা তাহলে মনে হয় সামনে আগাইতে পারি স্যার। ওকে। সো এগুলো ছিল আর কি একেবারেই এখানে আমরা Q1, Q2, Q3 এবং উইদাউট কোয়ার্টাইল আমরা কিছু জার্নাল দেখানোর চেষ্টা করেছি যাতে করে আমরা একটা আইডিয়া নিতে পারি। পাশাপাশি আমরা যদি এই জার্নালগুলোরই একেবারেই স্পেসিফিক করে দেই যে আপনি কাজ করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এখন আর কম্পিউটার সায়েন্স ডোমেইন ন্যারো করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে আসছেন। তো আপনি দেখেন শুধুমাত্র স্কোপাস ইন্ডেক্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নাল যদি আমরা সিএমআগো জার্নাল র্যাঙ্কিং সার্চ করি, তাহলে কিন্তু আমরা শুধু এআই রিলেটেড যে জার্নালগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, এর মধ্যে স্প্রিঞ্জার হতে পারে, IEEE ট্রানজেকশন হতে পারে। IEEE ট্রানজেকশন আমি আলাদা কথা বলবো, খুবই ডিফিকাল্ট পেপার পাবলিশ করা এই জায়গাটাতে, এবং আমাদের সেই ধরনের প্রেজেন্টেশন এবং আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপ না করা পর্যন্ত এখানে পেপারটা একটু ডিফিকাল্ট, কারণ IEEE ট্রানজেকশনকে খুবই প্রেস্টিজিয়াস জার্নাল হিসেবে কনসিডার করা হয় ফর TEEE and CEC। সেই জায়গা থেকে ইটস IEEE ট্রানজেকশন, নট অ্যাক্সেস। ট্রানজেকশন ইজ এ ডিফারেন্ট থিং। তো সেটা নিয়ে হচ্ছে আমি একটু বলবো, যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে টপ 10 কম্পিউটার সায়েন্স জার্নাল এই মুহূর্তে 2020-এর ক্লারিভিট অ্যানালিটিক্স রেটিং অনুযায়ী কারা কারা আছে। সেখানে যদি আমরা দেখি শুধুমাত্র একটা জার্নাল আছে, দুইটা জার্নাল আছে এলসিভিআর এর, একটা হচ্ছে ইনফরমেশন ফিউশন আর একটা হচ্ছে নেচারের মেশিন ইন্টেলিজেন্স। এছাড়া সব জার্নাল কিন্তু IEEE ট্রানজেকশনের জার্নাল, এবং এর আমাদের কম্পিউটার সায়েন্সের জার্নালের ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি হাই হয় না। আর এটা হলো 16 পর্যন্ত হচ্ছে রেটিং ছিল 2020, এবং আমি জার্নালের হোম পেজ থেকে একটা স্ক্রিনশট এখানে রেখে দিচ্ছি। ইম্প্যাক্ট ফ্যাক্টর 16, সাইট স্কোর 44.2, খুবই পপুলার জার্নাল। যারা কাজ করি হচ্ছে কোয়ালিটি আর্টিকেল পাবলিকেশনস এর জন্য, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি। প্রশ্ন হতে পারে যে পৃথিবীর সর্ববৃহৎ জার্নালের রেটিং কত? এটা শুনলে একটু অবাক, এটা 400 প্লাস, অলমোস্ট 458 ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালও আছে, বাট এগুলো সবই মেডিকেল সায়েন্সের জার্নাল। এর মধ্যে কিছু পপুলার হচ্ছে ল্যান্ডসেটের কিছু জার্নাল আছে, প্লস এর কিছু জার্নাল আছে। তো ওইটা হচ্ছে ডিফারেন্ট কনটেক্সট, ওইটা পরে হয়তো আমরা ডিসকাস করতে পারি। তো ফাইনালি আমরা আরেকটা ফেজে চলে আসছি, যেখানে মূলত আমরা জার্নাল পাবলিশারের সাইটে গিয়ে জার্নাল খোঁজার কাজ করব।
এখানে যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব যে জার্নাল পাবলিশাররা বিশেষ করে যেমন ধরেন এলসিভিআর, স্প্রিঞ্জার, আইট্রিপলি, তারপরে হচ্ছে উইলি, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, এরা তাদের পোর্টালে একটা ডেমো ডিজাইন করে রেখেছে। তার কাজ হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে টাইটেল দিবেন, তারা হচ্ছে বলে দিবে অ্যাবস্ট্রাক্ট এবং টাইটেল অ্যানালাইজ করে আপনার কোন জার্নালটা সুইটেবল বা কোন জার্নালটা আপনি দিতে পারেন। আমি কিন্তু আগেই বলছি ইটস ইফেক্টিভ বাট নট এনাফ এফিশিয়েন্ট। এটা হতে পারে আপনার কাজে দিবে, বাট এটা কিন্তু আসলে খুব একটা ভালো দক্ষ অ্যাপ্রোচ না যে আসলে বেস্ট জার্নালটাই সে আমাকে খুঁজে দিচ্ছে। বাট দ্য প্রসেসটা শুরু হয়েছে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন স্প্রিঞ্জার নেচারের জার্নাল সাজেস্টার, এখানে গেলে আমরা টাইটেল, টেক্সট, সাবজেক্ট এরিয়া, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং সার্ভিস কারা কারা দিচ্ছে, এগুলো যদি আমরা বসে সাজেস্ট ক্লিক করি তাহলে কিন্তু সে আমাকে একটা বিশদ জার্নালের লিস্ট দিতে পারে যে কিভাবে এটা নিয়ে আমরা কাজ করছি সেটা। এরপরে হতে পারে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের জার্নাল সাজেস্টার। এটা একটা বেটার ভার্সন, দে আর নট ইফেক্টিভ রাইট নাও বাট স্টিল ডু সাম ওয়ার্ক। তো টেইলর অ্যান্ড ফ্রান্সিসে গেলেও আমরা যদি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই তাহলে সে আমাকে কিছু জার্নাল শো করে দিবে। প্রত্যেকটা জার্নালের যে পেজগুলো আমি কিন্তু প্রপার সোর্স অ্যাকনোলেজ করেছি, সো আপনারা এই সোর্স গুলো নোট করে নিতে পারেন, সরাসরি এই লিঙ্কে গেলে আপনারা এইটাই পেয়ে যাবেন। এরপরে হচ্ছে এলসিভিআর, খুবই ইফেক্টিভ, এইটা খুবই ইফেক্টিভ এলসিভিআর একটা, আপনাকে বেশ কিছু জার্নাল ওরা দিতে পারবে, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড লিখে দিলে জার্নাল ফাইন্ড। এই সব কিছুই কিন্তু হচ্ছে আপনি যখন একেবারে লাস্ট মোমেন্টে চলে আসবেন। আমরা একটা কথা বলছিলাম যে জার্নাল আগে খুব বের করব, তারপরে হচ্ছে সাবমিট করব। এই জায়গাটাতে আমি একটু বলি, আপনি হয়তো জার্নাল খুঁজে বের করছেন, সাবমিটও করতে চান, বাট লেটস হ্যাভ এ চেক আমার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট আসলে কতটা অ্যালাইন করে ওই জার্নালের সাথে। তাহলে কিন্তু আরো একটু বেটার আইডিয়া পেলেন যে না, এবার প্রপারলি আমার জার্নালটা অ্যালাইন করছে। আর একটা সার্ভিস হচ্ছে স্যার একটা প্রশ্ন করতে পারি? শিওর শিওর শিওর। জি, স্প্রিঞ্জার এবং স্প্রিঞ্জার নেচার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? ইটস এ টু ডিফারেন্ট পাবলিশার, দে আর নট দ্য সেম। But I have heard that No. Springer Nature bought Springer and they are coalesced together and they are only one organization. No. There are several journal available which is only belongs to Springer publisher, and Springer Nature can be seen as a এটা হয় না যে ওর থেকে ওর জন্ম হয়েছে এইরকম বিষয়টা। They are a part of Springer but they are not the same publisher. There's a part of Springer Nature but they are not the same. তাদের ভিতরে কোলাবোরেশন আছে, কোলাবোরেশন রাইট, তাদের ভিতরে কোলাবোরেশন আছে, কিন্তু আমরা কখনোই স্প্রিঞ্জার নেচারের পাবলিশড আর্টিকেলকে স্প্রিঞ্জারের পাবলিশার বলতে পারি না, বিকজ দেয়ার আর ডিফারেন্ট ওয়ে অফ পাবলিশিং অ্যাপ্রোচ অফ স্প্রিঞ্জার নেচার। আই থিঙ্ক পয়েন্ট ইজ ক্লিয়ার, বিকজ এখানে হয়তো আমি ওই জায়গাটা প্রথমে বলে আসছিলাম যে স্প্রিঞ্জার নেচার একটা সিঙ্গেল পাবলিশার, স্প্রিঞ্জার নিজে সেলফ ইজ আলাদা পাবলিশার। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আইট্রিপলির পাবলিকেশনস রিকমেন্ডার একটা টুল আছে। এরাও মূলত হচ্ছে আপনার আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড দিয়ে বেশ কিছু বিষয় আপনাকে খুঁজে বের করতে হেল্প করবে যে আপনি আসলে কোন ধরনের পেপার দিতে চান। তবে এই টুল দেখানোর পরও আমি আপনাদেরকে যেটা বলবো, সব থেকে বেস্ট ওয়ে অফ ফাইন্ডিং দ্য জার্নাল ইজ দ্যাট আপনি যখন আপনার ট্র্যাকে কাজ করবেন এবং ওই ট্র্যাকের সিমিলার আর্টিকেল আপনি পড়বেন, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজ করা বা লিটারেচার রিভিউ করা, তখনই আপনি আসলে আপনার বেস্ট জার্নালটা খুঁজে পাবেন। কারণ ম্যাক্সিমাম ডোমেইন ওই জায়গাটাতেই হিট করে যেখানে হচ্ছে ম্যাক্সিমাম জার্নালের আর্টিকেল পাবলিশ করা আছে, তো সেটাই হবে সব থেকে বেস্ট ওয়ে। এই জন্যই আমরা বলছি ইটস ইফেক্টিভ বাট নট ইফিশিয়েন্ট। এরপরে হচ্ছে আলাদা একটা ডোমেইন আছে আমেরিকান জার্নাল এক্সপ্রেস, ওরাও মূলত হচ্ছে আপনার জন্য জার্নালের সাজেস্ট করতে পারে। এখানে হচ্ছে আপনি টাইটেল এবং কিওয়ার্ড দিলে খুঁজে পাবেন। এন্ড লাস্টলি হচ্ছে সব থেকে আমরা যেটাকে একটু ট্রাস্ট বলি, ক্লারিভিট অ্যানালিটিক্স এর ওয়েব অফ সায়েন্স ম্যানুস্ক্রিপ্ট ম্যাচ। সরাসরি জার্নাল লিখে দিলে, যেমন ধরেন আমি এখানে একটা জার্নাল লিখলাম ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথ, সার্চ করলে ও সরাসরি সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে যে কোথায় আসলে কি ইনফরমেশন পাওয়া যায়। সো আপনারা যারা কাজ করতেছেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলে কিভাবে কাজ করে আপনাদের জন্য। দিস ইজ অ্যানাদার ফেজ, দ্য এন্ড অফ দ্য অ্যানাদার ফেজ। এন্ড নেক্সট উই হ্যাভ প্রিডেটরি জার্নাল। আমি খুব সংক্ষেপে এটা বলবো, এটা আমি আসলে রাখতে চাইনি, বাট আমার কাছে মনে হচ্ছে আমরা যদি প্রিডেটরি না চিনি তাহলে অথেন্টিক জার্নাল কিভাবে চিনবো। মাস্ট রিকোয়ার্ড ফর বিগিনার্স। প্রিডেটরি বা ভুয়ো জার্নাল, বা হচ্ছে আমরা যদি বলি যে বেশ কিছু জার্নাল যেটা আসলে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না রিসার্চ কমিউনিটিতে, এরকম কিছু জার্নাল সম্পর্কে জানি।
সো এটা নিয়ে প্রথমে কাজ করেছেন একজন লাইব্রেরিয়ান এবং রিসার্চার, উনি মূলত ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের জেফরি বেল। এটাকে আমরা বলি হচ্ছে বেলস প্রেডেটরি লিস্ট। একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দিব, অলরেডি এখানে বলা আছে belslist.net। এই সাইটে গিয়ে আপনি যে আর্টিকেল পাবলিশ করেছেন বা যেখানে পেপার দিচ্ছেন, লেটস হ্যাভ এ চেক আপনার এই সাইটে সেই পেপারটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা খুবই সরি যে আপনার আর্টিকেল যেখানে পাবলিশ করছেন এটা একটা প্রেডেটরি জার্নালে পাবলিশ করছেন। হতে পারে এটা দিয়ে আপনার প্রমোশন হয়ে যাচ্ছে বা আপনার ডিগ্রি পেয়ে যাচ্ছেন, বাট আপনি কিন্তু রিসার্চ কমিউনিটিকে এটা দেখাইতে পারছেন না। একটা সময় আমরা যখন প্রথম শিখতাম এটা আমরা বুঝতাম না, বাট পরে যখন হচ্ছে আমরা কমিউনিটি কাজ করা শুরু করলাম, রিসার্চারদের সাথে কোলাবরেট করা শুরু করলাম, আমার নিজের একটা বাইরে রিসার্চ টিম আছে, সেখানে যখন আমি কথা বলা শুরু করলাম তখন মনে হচ্ছে যে ইয়েস, আমরা আসলে কিন্তু কোয়ান্টিটির দিকে যাচ্ছি, নট কোয়ালিটি। তো এরপরে আপনি বছরে একটা কাজ করেন, Q1 Q2 এ করেন, বা বছরে দুইটা করেন, Q1 Q2 এ করেন। মানে এখন আমি পেপার লিখছি, আমি শিখছি, এটা ডিফারেন্ট থিং। বাট এখন যারা সিনিয়র প্রফেসররা আছেন ওনারা তো কো-অথর থাকেন, অ্যাডভাইজিং এ থাকেন, দ্যাটস আ ডিফারেন্ট অ্যানালজি আর ওইটার দিক থেকে হোয়াট এভার। এখন এই belslist.net উনি যেটা করে, নিয়মিত উনি ওনার ডাটা বেসটাকে আপডেট করেন এবং ওনার লজিক অনুযায়ী এখানে কয়েকটা রেফারেন্স দেয়া আছে। এক্সিস্টিং আর্টিকেল, তার মধ্যে 25% বা গ্রেটার দেন 25% আর্টিকেল ওপেন অ্যাক্সেস, যেটা মূলত হলো প্রেডেটরি বা ভুয়ো জার্নাল। সেই ভুয়ো জার্নাল গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখান থেকে পেপার দেয়া থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের পার্শ্ববর্তী একটা দেশ এই জায়গাটাতে খুবই এক্সপার্ট, তারা আপনাকে এত এত ইমেল পাঠাবে এবং এত সুন্দরভাবে তারা ওয়েবসাইট তৈরি করে রাখবে এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর 7, 8, 9 দেখে এমন ভাবে আপনার সামনে লুক্রেটিভ কিছু প্রেজেন্ট করবে, আপনি মনে করবেন যে এইটাই তো বেস্ট, এর থেকে তার বেস্ট কিছু নাই। কারণ আপনি তো স্কোপাস, HGR এটা সম্পর্কে এখনো জানেনই না, ইম্প্যাক্ট ফ্যাক্টর CS এর ডিফারেন্স বুঝেন না। সো ও যেটা দিচ্ছে ওইটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে। সো উনি যে লাইনটা বলেছিল সেটা হচ্ছে এরকম যে প্রেডেটরি পাবলিশার্স থ্রেটেন সায়েন্টিফিক ইন্টিগ্রিটি আর এমব্রেসমেন্ট টু ইন্ডিয়া। আমি এটা বলতে চাইনি, বাট আলটিমেটলি ওনার লাইনটা আমি কোট করলাম। তো এটা আমি নিয়ে আসছি একটা সোর্স থেকে, ইন্ডিয়ান এক্সপ্রেস আপনার পেপার থেকে। ওরা মূলত এই জায়গাটা নিয়ে কাজ করে। সো বেলস লিস্ট যেটা, এটা মূলত এই ওয়েবসাইটটা আছে, আপনি একটু নোট করে নেন। এখানে গিয়ে আপনি মোর দ্যান থাউজেন্ডস অফ জার্নালের লিস্ট পাবেন যেখানে মূলত এটা নিয়ে কাজ করা হয়েছে। কিছু ফিচার আছে যে ফিচারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আসলে পটেনশিয়াল প্রেডেটরি জার্নাল। যেমন জার্নাল সাইটে স্পেলিং এবং গ্রামেটিক্যাল মিস্টেকস থাকে, ডিস্টর্টেড এবং ফাজি ইমেজ থাকে, কোপারনিকাস ভ্যালু যেটা মূলত এখন আর আমরা ফলোই করি, সেই কোপারনিকাস ভ্যালু দেওয়া থাকে এই ম্যাট্রিক্স হিসাবে, এবং আপনাকে অসংখ্য প্রলোভন দেখাবে। গুগল স্কলার ইন্ডেক্সিং পাচ্ছেন, আপনি হচ্ছে স্ক্রাইবের ইন্ডেক্সিং পাচ্ছেন, আপনি DOAS এর ইন্ডেক্সিং পাচ্ছেন, বাট এগুলো হচ্ছে সবই প্রেডেটরি, নাথিং কারেক্ট। এরপরে হচ্ছে আপনাকে বলবে কি ইমেইলের মাধ্যমে পেপার সাবমিট করতে, বিকজ তারা জানে না বা তারা এটাকে অ্যাকনোলজি করে না যে এডিটোরিয়াল ম্যানেজারেও পেপার সাবমিট করা যাচ্ছে, এবং স্কলার ওয়ান একটা টুল আছে যেটা দিয়ে আমরা পেপার সাবমিট করি। র্যাপিড পাবলিকেশন, 10 দিনে পাবলিকেশন করে দিবে, বলবে আপনি যেভাবে পারেন $150 পাঠিয়ে দেন, বা $150 কম $100 হয়ে যাবে, $80 হয়ে যাবে, $70 হয়ে যাবে। তো আপনাকে কিন্তু ওরা হচ্ছে প্রভোগ করছে যে আপনি দিয়ে দেন, আমরা পেপার পাবলিশ করে দেবো। কোনো এডিটোরিয়াল বোর্ড থাকে না, কোনো রিভিউ রেসপন্স থাকে না, আপনাকে হচ্ছে রাউন্ড 1 রিভিউতেও যেতে হবে না, জাস্ট শুধু হচ্ছে 2-3 দিন সময় নিয়ে আপনাকে ওরা এটা অ্যাকনোলেজ করে দিবে। এইরকম। আচ্ছা, কেউ কি কিছু বলবে? না হলে একটু মিউট থাকলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। সো এইরকম আমরা একটা ওয়েবসাইট আপনাদের জন্য নিয়ে আসছি, মানে আমি মূলত কালেক্ট করে নিয়ে আসছি। এটা হলো ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্স রিসার্চ, IJAR। আমি জানি না, অনেকে হয়তো এর ইমেল হয়তো পেতে পারেন, খুবই পপুলার বাংলাদেশে এই মুহূর্তে। এরা সব ডোমেইনের পেপার পাবলিশ করে, লাইফ সায়েন্স, হেলথ সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সব ডোমেইনের। এবং মজার বিষয়, দেখেন হোয়াটসঅ্যাপ বানানটা এখানে ভুল আছে। এরকম বেশ কিছু অবজারভেশন আমি নিয়ে আসছি, এই জন্য এই সাইটটা এখানে আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর 7.33, বাট বলে নাই ইম্প্যাক্ট ফ্যাক্টর রেটিংটা কবের। তারপরে হচ্ছে IC ভ্যালু 94.33, আমি জানি না IC ভ্যালু আসলে কি জিনিস। হার্ড কপি দিবে আপনাকে এবং ওদের চ্যাটিং এর জায়গা আছে, এবং দেখেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন পেপার সাবমিট করার। তো এইটা belslist.net এর একটা উল্লেখযোগ্য হাইলাইটিং আর্টিকেল বা জার্নাল সাইট, যারা মূলত হচ্ছে এরকম এই বহু জার্নাল পাবলিশ করে। আপনাকে এই জায়গাটাতে একটু সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই এখানে আপনি পাবলিশ না করেন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রেডেটরি জার্নাল। অ্যান্ড লাস্টলি, আর দুইটা সেকশন আমাদের বাকি আছে। আমি জানি না সবাই বোর হচ্ছে কিনা, যদি বোর হয়ে থাকে
তাহলে আসলে কিছু করার নেই, আমাকে পুরো সেশনটাই আপনাদের জন্যই তৈরি করতে হয়েছে। না না, অনেক অনেক এনজয় করতেছি পরে স্যার থ্যাংক ইউ স্যার। তাহলে হচ্ছে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এডিটোরিয়াল ম্যানেজার। পেপার তো আসলে আমরা সাবমিট করি, অনেক ক্ষেত্রে হয় কি, আমি এরকমও দেখেছি যে এই হ্যাসেলটা কেউ নিতে চায় না, যে পেপার লেখা হয়ে গেছে স্যার আপনি একটু সাবমিট করে দেন। না, আপনাকে শিখতে হবে কিভাবে সাবমিট করতে হয়। আপনি কেন স্যারকে বলবেন বা আপনি কেন আরেকজনকে বলছেন? কারণ সাবমিশন প্রসেসটা হচ্ছে একজন অথরের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই প্রসেসের মধ্যে থেকে আপনাকে যেতে হয়। তো সাবমিশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যত জার্নাল আছে এগুলো মূলত দুইটা এডিটোরিয়াল ম্যানেজার ফলো করে, একটা হচ্ছে ইএম বা এডিটোরিয়াল ম্যানেজার, আর একটা হচ্ছে স্কলার ওয়ান এডিটোরিয়াল ম্যানেজার। তো আমি শুধুমাত্র আজকে কথা বলবো ইএম নিয়ে, যেটা হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজার। এটা মূলত ডিজাইন করেছে একটা সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে আমরা বলি হচ্ছে অ্যারাইস সিস বা অ্যারাইস সিস্টেম সফটওয়্যার। এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। তো ওরা মূলত হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজারটা তৈরি করছে এবং এর পরবর্তীতে সমস্ত পাবলিশাররা এই ইএমটাকে হচ্ছে অ্যাডাপ্ট করে নিছে, তাদের সাইটের সাথে ব্লেন্ড করে নিছে, এবং এটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড লিডিং ক্লাউড বেসড ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন এন্ড পিওর রিভিউ ট্র্যাকিং সিস্টেম। শুধুমাত্র ট্র্যাকিংই হচ্ছে না, ট্র্যাক করার সাথে সাথে আপনি পেমেন্ট করতে পারছেন, আপনি রিভিউ রেসপন্স দিতে পারছেন, আপনার অ্যাকসেপ্টেন্স রিজেকশন নোটিফিকেশন চলে আসতেছে, আপনি সরাসরি এডিটোরিয়াল ম্যানেজারের মাধ্যমে করেসপন্ডিং এডিটরের সাথে কথা বলতে পারছেন। সো এভরিথিং ইজ কানেক্টেড উইথ দিস কম্প্রিহেন্সিভ এডিটোরিয়াল ম্যানেজার বা ইএম সিস্টেম। তো এই জায়গাটাতে আমি একটু ডিফারেন্ট জিনিস নিয়ে একটা কথা বলবো, যেহেতু আমি ইএম এ চলে আসছি। আসলে সাবমিশন প্রসেসটা কিভাবে কাজ করে এটা না জানলে ইএম এ গিয়ে তো আসলে কোনো লাভ হচ্ছে না। একজন অথর ইনিশিয়ালি একটা পেপার সাবমিট করে হচ্ছে এডিটরের নিকট। সো এডিটর একদিন বা 2 দিন পরে একটা ফিডব্যাক দেয়। সো প্রথমত হচ্ছে কনটেক্সট এডিটর বা সাবজেক্ট এডিটরের কাছে যাওয়ার আগে এটা কিন্তু হচ্ছে অ্যাসোসিয়েট এডিটর বা আপনার পেপারের স্ট্রাকচারাল যে চেঞ্জ গুলো হচ্ছে সেইগুলো নিয়ে একজন এডিটর কাজ করে। অনেক সময় আমরা বলি প্রোডাকশন এডিটর বলি বা হোয়াটএভার। তো উনি যে থাকে, উনি হচ্ছে যদি মনে করে যে আপনার আর্টিকেলটা একেবারেই আনসুইটেবল এই জার্নালের জন্য, বিশেষ করে আপনি কোনো ফরম্যাটই ফলো করেননি, নিজের মতো করে সাবমিট করে দিচ্ছেন, তাহলে কিন্তু সাথে সাথে সে এটাকে রিজেক্ট করে দিতে পারে। আর যদি মনে করে যে না, খুব মাইনর কারেকশন দরকার হতে পারে, যেমন ধরেন ইমেজ গুলোকে একেবারে ম্যানুস্ক্রিপ্টের শেষে দিতে হবে, আবার আপনি শেষে দিচ্ছেন হয়তো ওই জার্নালে বলছে মাঝখানে দিতে হবে, টেবিলের ক্যাপশনটা উপরে দিতে হবে, আবার রেফারেন্স গুলো আপনাকে হচ্ছে এপিএ ফরম্যাটে সাবমিট করতে হবে বা এলসিভিআর এর নিউমেরিক ফরম্যাটে দিতে হবে। তো তখন কিন্তু প্রোডাকশন ম্যানেজার এটাকে ছেড়ে দেয়, না ঠিক আছে এই মাইনর কারেকশন গুলো করে পেপারটাকে আমি আমার এইটার সাথে যে জার্নালের যে এডিটর আছেন, যেটাকে আমরা বলি সাবজেক্ট বা কনটেক্সট এডিটর, তার কাছে পাঠিয়ে দিই। আমরা ধরে নিলাম আপনার পেপার সাবজেক্ট এডিটরের কাছে আছে। তো সে তখন চেক করে whether it's suitable or not. If it's not, it's called the text rejection. এইটা যদি না করতো তাহলে আসলে কি হতো, এখন এত পরিমাণ পেপার প্রতিনিয়ত জমা হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজারের মাধ্যমে, তা আসলে একটা জার্নাল এগুলো আসলে প্রসেস করতে পারতো। সো টেক্সট রিজেকশনটা আসলে খুবই ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ। এই জন্য দেখবেন যে এত কষ্ট করে আপনি একটা পেপার লিখতেছেন 2 দিনের মধ্যে রিজেক্ট করে দিচ্ছে, অনলি বিকজ অফ আপনার কেয়ারফুলনেসটা না থাকার কারণে। আর যদি এটা সুইটেবল হয় তাহলে এটা যায় হচ্ছে পিয়ার রিভিউ। সো হোয়াট ইজ কল্ড আ পিয়ার রিভিউ? পিয়ার রিভিউ কনসেপ্টটা হচ্ছে এডিটর আপনার ওই কাজটাতে এক্সপার্ট বা আপনার ওই সিমিলার ডোমেইনের আগে পেপার পাবলিশ করেছে ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট 2টা রিজনের 2জন বা ততোধিক বা তার থেকে বেশি হতে পারে, 3জনও হতে পারে, রিভিউয়ারের কাছে পেপারটা পাঠায় দিবেন। তো এই যে রিভিউয়ার, এরা কিন্তু আসলে ভলান্টিয়ার সার্ভিস। যেমন আমি অ্যাজ এ রিভিউয়ার, স্যাররাও হয়তো রিভিউ করে থাকেন, আসাদ স্যার আছেন, কাশেম স্যার আছেন। সো রিভিউ যখন আমরা করি তখন কিন্তু আমার টেন্ডেন্সি থাকে কি জানেন, কত দ্রুত আমি পেপারটাকে রিজেক্ট করতে পারি। অ্যাকসেপ্ট করার যদি 100 কারণ থাকে, আমার কাছে রিজেক্ট করার 2টা বা 3টা কারণই যথেষ্ট, যেটা হচ্ছে আমি খোঁজার চেষ্টা করি প্রথমে। যখন আমি রিজেকশনের কজ না পাই তখন আমি মনে করি ইয়েস, এই যে জার্নালে পেপারটা সাবমিট করছে, এর যে কন্ট্রিবিউশন, এর যে হাইলাইটিং পার্ট, এটাই তার অ্যাকসেপ্টিং পার্ট বা এটাই হচ্ছে তার প্রাইম ফোকাস ওই জার্নালের জন্য। তো পিয়ার রিভিউটা যখন 2 বা 3 জনের কাছে আসে, 3জনেরই মতামত নেওয়া হয়। এখন ধরেন পিয়ার রিভিউ হয়ে গেছে, পিয়ার রিভিউতে কিছু আপনার হচ্ছে রিভিউজ আসছে বা কিছু ফিডব্যাক আসছে। এখন এই ফিডব্যাক গুলো আবার চলে যাচ্ছে কার কাছে? এডিটরের কাছে। সো এডিটর কি করছে, আপনার যে 3জন রিভিউয়ার আপনাকে যে রিভিউ গুলো দিছে সেগুলোর উপরে বেস করে কয়েকটা ডিসিশন নিতে পারে।
আপনার আর্টিকেল অ্যাকসেপ্ট হতে পারে চেঞ্জেস ছাড়া, যেটা ভেরি রেয়ার। টপ ক্লাস সায়েন্টিস্টদের ক্ষেত্রেও পেপারে মাইনর কারেকশন থাকতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট উইদাউট চেঞ্জেস হয়। ছোট্ট একটা এক্সাম্পল দিই। মার্চে 2020 সনে যখন আমি প্রথম উইলিতে জার্নাল অফ মেডিকেল বায়োলজিতে আমার Q2 জার্নাল পাবলিশ করি, আমার পেপারটা রিভিউ হয়ে মাত্র 8 দিনের মাথায় পাবলিশ হয়েছে, মাত্র 8 দিনের মাথায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো খুব র্যাপিড হইলো, এটা কি ওপেন অ্যাক্সেস হইলো, না এটা কি হচ্ছে প্রেডাটরি হইলো? ইটস নট আ প্রেডাটরি, সামটাইমস ইট ক্যান হ্যাপেন এন্ড ইটস আ ভেরি রেয়ার। বাট পরবর্তীতে ওই জার্নালে যখন আমি অন্য একটা পেপার দিছি, সেটা তখন 5 মাস সময় লাগছে ইনিশিয়াল রেজাল্ট আসতে। সো ইট মে ভ্যারি। আপনাকে ইম্পর্টেন্সটা বুঝতে হবে যে আর্টিকেলটা কতটা ইম্পর্টেন্ট ওই জার্নালের জন্য, এবং রিভিউয়ার কিন্তু প্রায়োরিটি সেট করে। একই দিনে 5টা আর্টিকেল পড়লো, সে অ্যাট এ গ্লান্স 5টাই গো থ্রু করে, তারপরে সে ধীরে ধীরে রিভিউয়ারের কাছে ওইটা পাঠায়, এডিটর রিভিউয়ারের কাছে ধীরে ধীরে পাঠায়, যে যেটার প্রায়োরিটি বেস্ট। কারণ কি, একজন এডিটরের কিন্তু একটা এইম থাকে যে তার জার্নালটা টপ র্যাঙ্ক জার্নাল হবে, তার জার্নালটার এইচ ইন্ডেক্স বাড়বে। তো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এভাবে আমাদের হচ্ছে 4টা ডিসিশন আসতে পারে: অ্যাকসেপ্ট উইদাউট চেঞ্জেস, রিভাইজ অ্যান্ড রিসাবমিট, যেটাকে আমরা বলি মেজর রিভিশন, আর একটা হচ্ছে রিভাইজ অ্যান্ড রিসাবমিট উইথ মাইনর রিভিশন বা রিজেক্ট। সো এই যে ধরেন রেজাল্ট গুলো আসছে, ফর এক্সাম্পল আপনার আসছে রিভাইজ অ্যান্ড রিসাবমিট মেজর রিভিশন, সো আপনাকে আবার রাউন্ড 2 রিভিউ ফেস করতে হবে। সো রিভিউ রিবুটাল, এটাকে আমরা বলি রিভিউ রেসপন্সেস লেখা বা রিবুটাল বলি আর কি আমরা, যে কত ডিফিকাল্ট এই প্রসেসটা। যারা এটা লেখেন তারা জানেন, কারণ আপনাকে স্যাটিসফাই করতে হবে অন্য আরেকজনকে, যাকে আপনি দেখেন নাই, চিনেন না, জানেন না। সে এমন এমন কথা লিখছে আপনার আর্টিকেল সম্পর্কে যেটা আসলে আপনি মানতে পারছেন না, মানে এমন কিছু লিখে দিছে, মানে খুবই দেখা যায় যে আপনাকে হার্ট করতেছে, যে আসলে এত কি বাজে হয়েছে আমার কাজটা, বা এতই কি আমি খারাপ করেছি, বাট সে কিন্তু লিখতে পারে, হি হ্যাজ দ্য রাইট, বিকজ হি ট্রিটেড অ্যাজ এক্সপার্ট। বাট রিভিউয়ারদের এই জায়গাটাতে সচেতন হইতে হয়, কারণ আমরা কি আসলে স্যানিটি রিভিউ করছি, মানে দেখে দেখে ছেড়ে দিচ্ছি, নাকি আসলে আমি লাইন বাই লাইন বা মেথোডোলজি ধরে রিভিউ করছি। সো এরকম রাউন্ড অফ রিভিশন চলতে পারে 2বার 3বার 4বার। সো এটা নিয়েও আলাদা আমাদের সেশন হতে পারে, যে রিভিউ প্রসেস কিভাবে লিখতে হয় সেটা। অ্যান্ড দেন ফাইনালি এই রিভিউ রেসপন্সটা আপনি লেখার পরে আবার রিভিউয়ারদের কাছে যায়, ওনারা চেক করেন, আবার এডিটরের কাছে আসেন, অ্যান্ড দেন ফাইনালি এডিটর ডিসাইডস। এডিটর ইজ দ্য পায়োনিয়ার, মানে এই জায়গাটাতে এডিটর ইজ দ্য বস। সে আসলে ডিসাইড করে whether the article is getting rejected or accepted. সো ফাইনালি আমরা হচ্ছে এই পাবলিকেশনস ওয়ার্কফ্লোটা নিয়ে এইভাবে আর কি ডিসকাস করতে পারি। সো আপনাদের হয়তো অনেকগুলো প্রশ্ন থাকবে, প্রশ্ন হয়তো আমরা ওপেন ফোরামে নিতে পারি কম বেশি, বাট ফর নাও আমরা একটু মুভ করি। এরপরে আসি হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজারের সাবমিশনের ক্ষেত্রে। স্লাইড দেয়া আছে, আমি আর হচ্ছে এই লাইন বাই লাইন ডিসকাশনে গেলাম না। আপনি জাস্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো প্রসেস পাবেন। প্রথমে রেজিস্টার করতে হবে, সাবমিশন শুরু করতে হবে, নিউ সাবমিশনে গিয়ে আপনি কিভাবে সাবমিট করবেন সেটার প্রসেস এখানে মার্ক করা আছে। তারপরে হচ্ছে আর্টিকেল টাইপ কিরকম হবে, রিভিউ আর্টিকেল, অরিজিনাল আর্টিকেল, পার্সপেক্টিভ, ফুল লেন্থ আর্টিকেল, সবকিছু পাবেন। অ্যাটাচ কিছু ফাইল করতে হবে, অ্যাটাচ ফাইল নিয়ে আমি কথা বলবো, যে পেপার সাবমিশনের ক্ষেত্রে কি কি বিষয় অ্যাটাচ করতে হয়। এরপরে হচ্ছে জেনারেল ইনফরমেশন, আপনি কোন জায়গা থেকে পেপার সাবমিট করছেন, অথররা কোন দেশের, কি কি কিওয়ার্ড থাকবে, কোন স্পেসিফিক ডোমেইনে আপনি আর্টিকেলটা পাবলিশ করবেন, এইগুলো। এরপরে হচ্ছে কিছু বেসিক জিনিস দিতে হয়, টাইটেলটা থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ফান্ডিং ইনফরমেশনটা থাকে, যে টাকা কি আপনি কোনো ফান্ডিং পেয়েছেন, কোনো গ্রান্ট পেয়েছেন অন্য কোনো অর্গানাইজেশন থেকে নাকি পাননি, সেই বিষয়টা থাকে। এরপরে হচ্ছে ফাইনালি সাবমিশন কন্টিনিউ করবেন, এবং রিভিশনটাও মূলত আমরা এই পোর্টাল থেকেই করতে পারি। অর্থাৎ সমস্ত পেপারের, যেমন আমরা বলি না যে সাবমিশন টু অ্যাকসেপ্টেন্স বা সাবমিশন টু পাবলিকেশন, পুরোটাই মূলত এই ইএম পোর্টাল থেকে আমরা করতে পারি। তো এটা ছিল ইএম নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন। এরপরে আসি একেবারে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু টুলস এর কথা আমি বলবো। স্যার এটাকে আমি স্পেসিফিকলি বলতে বলেছেন যে আমি আসলে কি কি বিষয় ফলো করে পেপার লিখি। অনেকের হয়তো ডিফারেন্ট থাকতে পারে, এখানে অবজারভেশন থাকতে পারে। আর্টিকেল রাইটিং করার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ফলো করি, বেসিক থিং, ফার্স্ট চয়েস ফর দ্য বিগিনার্স। ওভারলিপটা আমি ফলো করি বিকজ আমি লেটেকে কাজ করি, আমার আর্টিকেল লেটেকে পাবলিশ করতে হয়। সো লেটেক ইজ অ্যান ডিফারেন্ট ফ্লেভার, এটা নিয়েও হয়তো আমরা আলাদা আবার সেশন করতে পারি, আলাদা জিনিস। সো ওভারলিপটা আমরা ফলো করি হলো অনলাইন লেটেক এডিটর হিসাবে। আর মিকটেক একটা টুল আছে যেটা দিয়ে মূলত আমরা লোকাল মেশিন কাজ করতে পারি লেটেকের কাজ করার জন্য। গুগল ডক প্যারালালি কাজ করার জন্য, অথর্স ক্যান ওয়ার্ক সাইমultaneously। 5 জন অথর 5 জায়গা থেকে তাদের মতামত শেয়ার করতেছে একই সাথে, গুগল ডক ক্যান বি ইউজড। ফিগার, টেবিল, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, এটা খুবই ভাইটাল। যত বেশি হচ্ছে আপনার হাই রেজলিউশন সম্বলিত ফিগার হচ্ছে, ডায়াগ্রাম হচ্ছে, তত বেশি হচ্ছে বিষয়টা লুক্রেটিভ হচ্ছে আমার এডিটরের কাছে বা রিভিউয়ারের কাছে।
সো আমি যে টুলগুলো ফলো করি এর মধ্যে একটা হচ্ছে draw.io, ইটস আ অনলাইন ডায়াগ্রাম সফটওয়্যার টুল বা ডায়াগ্রাম জেনারেটর টুল। এখান থেকে হচ্ছে আমরা ফ্লো চার্ট, ফ্লো ডায়াগ্রাম, তারপরে হচ্ছে আমরা যদি কোনো ধরনের কোনো সিমেটিক বা আমরা যদি বলি স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করতে চাই সেগুলো করতে পারি, ইউএমএল ডিজাইন করতে পারি। মাইক্রোসফট ভিজুয়াল ইজ এ পপুলার টুল ফর এনি সর্ট অফ ডায়াগ্রাম ডিজাইন, যদিও এটার জন্য লাইসেন্স প্রয়োজন কাজ করার জন্য। ইড্র ম্যাক্স অ্যানাদার ইজ এ পপুলার টুল, আমি পার্সোনালি ফলো করি, লাইসেন্স প্রয়োজন এটার জন্য কাজ করতে হলে। অর্থাৎ এগুলো দিয়ে আপনি নিজে থেকে, আমরা যেমন ওই যে বিভিন্ন ডায়াগ্রাম ডিজাইন করতে চাই আইওটির আইকন দিয়ে, তারপরে ছবি দিয়ে, বা আমি মেশিন লার্নিং এর যদি বলি একটা মডেল ডিজাইন করতে চাই নিউরাল নেটওয়ার্কে, তখন আর কি আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। এক মিনিট, ভিজিওটা ফ্রিও পাওয়া যায় না? হ্যাঁ স্যার, ওই যে আলটিমেটলি আপনি ফ্রি নিতে পারবেন কিছুদিনের জন্য, এরপর একটা সময় লাইসেন্স চাবে, বাট ইটস পার্ট অফ মাইক্রোসফট অফিস তো স্যার, তো অফিসের সাথে এটা আসে, তো সেক্ষেত্রে লাইসেন্সটা নিয়ে নিলে ভালো হয় আর কি। এখন তো আমরা ট্র্যাক করে চালাই আর কি, বাট আলটিমেটলি দিস ইজ নট আ ফেয়ার, আপনি তো স্যার জানেনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য। এটা আর রেফারেন্স ম্যানেজারের ক্ষেত্রে যে জায়গাটা সব থেকে বেশি আমরা ফেস করি, আমার পেপারে 50টা রেফারেন্স আছে, ম্যানেজ কিভাবে করব, বা 30টা রেফারেন্স আছে, ম্যানেজ করা খুবই চ্যালেঞ্জিং। সো মেন্ডলি জোটেরো এন্ডনোট, ফ্রি, পপুলার অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড রেফারেন্স ম্যানেজার, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলটা কিভাবে ম্যানেজ করতে হবে, বিশেষ করে রেফারেন্সটা কোন ফরম্যাটে হবে, কনফারেন্স ফরম্যাটে, জার্নাল ফরম্যাটে, জার্নালে হলে সেটা কি এলসিভিআর এ হবে, নাকি সেটা স্প্রিঞ্জারের হবে, নাকি সেটা এমডিপি এর হবে, এটা মূলত আমরা এখান থেকে ফিক্স আপ করে নিতে পারি জোটেরো, মেন্ডলি বা এন্ডনোট। আমার রিয়েল এক্সপিরিয়েন্স মেন্ডলি এবং জোটেরোতে দুইটাতেই কাজ করার আছে, আমি এখনো জোটেরোতেই মূলত বেশি কমফোর্টেবল। এন্ডনোটেও হয়তো অনেকে কাজ করেন। এন্ডনোট মূলত ডিজাইন করা হলো ক্যারিবিয়ান অ্যানালিটিক্স এর, আর মেইনলি ডিজাইন করা হচ্ছে এলসিভিআর এর। জোটেরো ইজ আ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তো রেফারেন্স ম্যানেজার নিয়েও হচ্ছে কিন্তু আসলে বিশদ কথাবার্তা থাকে, মানে এটা নিয়ে একটা ওয়ার্কশপ করা যায় যে প্রত্যেকটা টুল আসলে কিভাবে কাজ করে সেটা। সেন্টেন্স এন্ড গ্রামার চেক, দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট। খুব ভালো ভালো আর্টিকেল শুধুমাত্র ভাষাগত কারণে রিজেক্ট হয়ে যায়, ফরম্যাটিং এর কারণে রিজেক্ট হয়ে যায়। গ্রামারলি খুব বেশি পপুলার, আমরা এখন প্রচুর নাম শুনতেছি। কোন কোন জার্নাল এটা ইউজ করতে একেবারেই বারণ করে, তারা বলে যে আপনার আর্টিকেলটা আপনি চেক করবেন একজন নেটিভ স্পিকার দিয়ে, যে আসলে ভালো বলতে পারবে। তারপরে হচ্ছে আমরা গ্রামারলি ফলো করতে পারি ফর নাও, মানে বেসিক জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য। এরপরে হচ্ছে প্রো রাইটিং 8, ইটস অ্যানাদার পপুলার টুল, যেটা দিয়ে মূলত হলো আমরা কাজ করতে পারি গ্রামার চেকারের জন্য। তবে সবগুলোর ক্ষেত্রেই আমি আসলে প্রফেশনাল ভিউটা রাখছি, সবগুলোই হয়তো আপনি ফ্রিলি পেয়ে যাবেন এবং কিছু বেসিক কাজও আপনি করে ফেলতে পারবেন, বাট ফোকাসটা থাকা উচিত যে আমরা লাইসেন্সিং নিয়ে আমরা হচ্ছে একেবারে ফুল ভার্সনটা ব্যবহার করব, তাহলে বেশ কিছু জিনিস আপনি ওইখানে ফিচার ওপেন করতে পারবেন। এর বাইরে দুইটা অনলাইন টুল সম্পর্কে আমি কথা বলবো যারা গ্রামার এবং সেন্টেন্স নিয়ে কাজ করে। একটা হলো টাইপলি আর একটা হচ্ছে ট্রিঙ্কা। ট্রিঙ্কাটা হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অনলাইন গ্রামার চেকার, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গ্রামারলি এবং প্রো রাইটিং 8টাই ব্যবহার করে থাকি যারা হচ্ছে একেবারে বিগিনার আছে তাদের ক্ষেত্রে। এরপরে যেটা সেটা হচ্ছে প্লাজারিজম চেক, আনডাউটলি দ্য মোস্ট ট্রাস্টেড প্লাজারিজম চেকার, যেটা মূলত কনফারেন্স বুক এবং জার্নাল পাবলিশারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটা আসলে কি অর্গানাইজেশনকে এটা অ্যাডপ্ট করতে হয়। স্যার হয়তো এই জায়গাটা তারা ভালো বলতে পারবেন, ডুয়েট হয়তো এটা ব্যবহারও করে, টার্নিটিনের ইউজ হয়তো তারা করেন। টার্নিটিন মূলত হচ্ছে একটা অর্গানাইজেশন যেটাকে মূলত আমরা বলি যে আইথেন্টিকেট নামে একটা প্রোডাক্ট ডিজাইন করেছে, পার্ট অফ টার্নিটিন। এটাকে আমরা বলি প্রফেশনাল প্লাজারিজম ডিটেক্টর। এই প্লাজারিজম ডিটেকশনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি একটা আর্টিকেল লিখলেন, অনলাইনে সার্চ দিলেন যে এটার সাথে কারো ম্যাচ আছে কিনা, তো অনলাইন টুলগুলো দিয়ে চেক না করে আমরা সরাসরি এই টুল নিয়ে কাজ করতে পারি। মানে এটা আমরা যেটা এখন করি, আমি একটা পেপার লিখে স্যারকে দেই, স্যার একটু চেক করে দেন আমার আসলে কত পার্সেন্ট আসলো। তো এটা কিন্তু খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। আমি একটা পেপার দিলাম 60% কপি কন্টেন্ট আসছে, তখন কিন্তু অ্যাজ এ অথর আমি কিন্তু অলমোস্ট ব্ল্যাক লিস্টেড থাকি, কারণ আমি এডিটরের সময় নষ্ট করতেছি, আমি ওই জার্নালটারও টাইম নষ্ট করতেছি, যে আমি কেন 60% কন্টেন্ট কপি করা একটা আর্টিকেল আমি সাবমিট করলাম কোন একটা জার্নালে রিভিউর জন্য। তো আমাকে ওই ইথিক্সটা মেনটেন করা দরকার। তো এই জন্য সব থেকে পপুলার টুল যেটা ফলো করি আমরা, বিশেষ করে প্লাজারিজম চেকের ক্ষেত্রে, এটা হলো টার্নিটিনের আইথেন্টিকেট। সো আই হোপ যে এটা নিয়ে হয়তো স্যার আবার কিছু বলতে পারে প্লাজারিজম চেক নিয়ে। হ্যাঁ, এটা আমরা খুব স্ট্রিক্টলি আর কি জি স্যার, ফলো করি, বিশেষ করে টার্নিটিন, আমাদের তো লাইসেন্স টার্নিটিন আছে ইউনিভার্সিটি। জি স্যার, জি স্যার। এখানে একটু জাস্ট একটু লুপ ডিসকাশন করে ফেলি।
স্যার ধরো প্যারাফ্রেজিং এর ব্যাপারে মানে বেসিক্যালি তো হচ্ছে মানে নট রেকমেন্ডেড, কিন্তু এটা মানে কোনো প্রিভিলেজ বা কোনো হ্যাঁ স্যার ম্যানেজমেন্ট রাইট রাইট বিগিনারদের জন্য রাইট কি মনে করে একটু যদি ডিসকাস করতে প্যারাফ্রেজিংটা, ওই যে টার্নিটিনে দেখা গেল যে সিমিলারটে হ্যাঁ হয়ে হ্যাঁ গেল অনেক সময় হয়তো কোনো একটা পার্ট এরকম মানে আছে, এগুলো আছে প্যারাফ্রেজিং টুলস, আমি জানি না তুমি নিয়ে আসবে কিনা। হ্যাঁ স্যার ওই যে ওই জায়গাটা আর কি স্যার আমি মিস করে গেছি, মানে ইচ্ছা করি, কারণ স্যার মানে আমরা আসলে আপনি হয়তো জানেন স্যার যে ফর্মালি প্যারাফ্রেজিং কিন্তু আমরা আসলে প্রমোট করতে চাই না স্যার। চাই না, বুঝতে পারছি। হ্যাঁ চাই না, Quote করা কিন্তু যায়। ইনফরমালি আমরা একটা টুল ফলো করি, quillbot.com, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, quillbot.com। হ্যাঁ হ্যাঁ, না ওটা ঠিক না, মানে ওইটা হলো হ্যাঁ avoid স্যার করাটাই ভালো, মানে ওই অনেক সময় প্যারাফ্রেজিং করার পরও স্যার দেখা গেল যে থেকে যায় হ্যাঁ যে পরিশ্রম, রাইট। কারণ তখন এই যে সেন্টেন্স ওয়ার্ড মিনিংস, বুঝতে পারছো হ্যাঁ মানে এই জায়গাটাতে একটা বিষয় আমি যেটা বলতে চাই স্যারের সাথে মিল রেখে, দেখেন আমরা যখন আর্টিকেল নিয়ে কাজ করি, আপনি কিছু জিনিসকে কখনোই কিন্তু আপনার আর্টিকেল থেকে পুরোপুরি ট্রানকেট করতে পারবেন না। যেমন আইওটি একটা টার্ম, এটাকে আপনি বাদ কিভাবে দিবেন? মেশিন লার্নিং কথাটাকে কিভাবে বাদ দিবেন? আপনি অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, তারপরে কনফিউশন মেট্রিক্স, এই কথাগুলোকে তো আপনি বাদ দিতে পারবেন না। আসাদ আসাদ ভাইয়ের এক ছাত্র ওই হ্যাঁ। স্পেস থেকে ওইটা প্যারাফ্রেজ করতে যে অ্যাডভার্ট হয়েছে, তো মিনিং চেঞ্জ হয়ে গেছে। আসাদ হ্যাঁ হ্যাঁ স্যার এটা একটা প্রবলেম, রাইট স্যার। স্যার টার্নিটিন সফটওয়্যারটা খুবই ভালো, কিন্তু এটা মাত্রাতিরিক্ত ধরে, বেশি ধরে, এত বেশি ধরে যে লেখাটাই মুশকিল হয়ে যায়। না বিষয়টা সফটওয়্যারটা খুবই ভালো। এটার জন্য একাডেমিক কাউন্সিল দিয়ে যারা আমরা গবেষক, তারা আমাদের তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা আইন আছে 20% বা রাইট স্যার রাইট রাইট। আমাদের বিশ্ববিদ্যালয়ের 20%, আমরা এখন ফাইট করব 25% আনা যায় কিনা। স্যার এখানে একটু থট শেয়ার করি, সেটা হচ্ছে আপনি কত 1000 ওয়ার্ড লিখলেন এইটার উপরে আপনার পার্সেন্টেজটা ভ্যারি করে। যেমন স্যার কনফারেন্সে আমরা সিঙ্গেল আর্টিকেল স্প্রিঞ্জার ফরম্যাটে 12 পেজ পর্যন্ত লিখতে পারি। এখন 12 পর্যন্ত আপনি যদি লিখেন কোনো আর্টিকেল ফিগার ডায়াগ্রাম সহ, আপনি অলমোস্ট 2500 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে আপনার লেখা থাকছে। সো স্প্রিঞ্জার থেকে স্ট্রিক্টলি বলা থাকে আপনি উইথ রেফারেন্স 25% এক্সটেন্ড করতে পারবেন না, উইথ রেফারেন্স। আগে কিন্তু রেফারেন্স ধরতো না, রিসেন্টলি আমার একটা কনফারেন্স পেপার অ্যাকসেপ্ট হয়েছে ডাটা সায়েন্স একটা কনফারেন্সে, তো ওরা বলেই দিছে যে উইথ রেফারেন্স 25%। তো এখন আমি কোনোভাবেই স্যার উইথ রেফারেন্স 25% নিতে পারি না, তাহলে আমার আর্টিকেলকে শর্টেন করতে হয়। পরবর্তীতে আমার লিটারেচার রিভিউ কমাইতে হয়েছে, আমাকে হচ্ছে লিটারেচার রিভিউ থেকে বেশ কিছু রেফারেন্সেস বাদ দিয়ে ওইটাকে 23% নিয়ে আসতে হয়েছে। স্যার এটার পিছনে লজিকটা কি? আমি একটা এক্সপেরিয়েন্স বলি এই ক্ষেত্রে তোমার টার্নিটিনে যদি নিজস্ব অ্যাকাউন্ট থাকে, যখন তুমি কোনো একটা ডকুমেন্ট চেক করতে যাবে, ওই যে সেটিংসে যে বারবারই তোমার ওই যে সেটিংসটা মানে প্রত্যেকবারই মানে এটা হয়তো অনেক সময় হয়তো একবার সেটিংস সেট করা আছে, সাবমিট করা আছে, জি স্যার, তারপরে এরকম হলে এক্সাম করে এই জন্য তুমি একবারে নতুন করে যখনই সাবমিট করতে যাবা, এডিটে যে ওই যে অপশন গুলো আছে ওগুলি কেয়ারফুলি চেক করবে, কারণ অনেক সময় অটো হ্যাঁ স্যার এটা ঠিক আছে স্যার, আপনার আবার এসে পয়েন্টটা ঠিক আছে। ওই জায়গায় মনে একটু খেয়াল করলে ওই যে মানে এক্সপ্লোড। তবে স্যার এখানে আমি একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে এটা একেবারেই সাসপেন্স বা সিক্রেট বলা যায়, মানে আমাদের কাছে সেই লজিক্যাল এক্সপ্লেনেশন আছে যেটা দিয়ে আমরা এটাকে স্যার অ্যাভয়েড করতে পারি। এবং টার্নিটিনের থেকে তো স্যার হিউম্যান ইন্টেলিজেন্স অনেক ফাস্ট, আমরা স্যার ওকে স্যার ডিসগাইজ করতে পারি স্যার, সেই সুযোগ আমাদের কাছে আছে। তো এইটা নিয়ে স্যার হয়তো পরে কোনোদিন আমি স্যার বলবো স্যার, আজকে আর না স্যার। তোমাকে পার্সোনাল আমার মানে মতামত, তোমার টার্নিটিন আমি মনে করবো এটা একটা অপ্রয়োজনীয়, তার থেকে আইডেন্টিকেট ভালো আছে। স্যার আচ্ছা স্যার আমরা মনে হয় স্যার আচ্ছা কন্টিনিউ করো প্লিজ, সরি আমি তো তোমার না ঠিক আছে স্যার। ওকে আমরা অলমোস্ট একেবারে শেষের দিকে চলে আসছি, একেবারে লাস্ট ফেজ, এটা দিয়ে মূলত আমরা শেষ করব। দিস ইজ আওয়ার ডিজায়ার ফেজ, বেসিক্যালি হোয়াট ইউ নিড টু নো বিফোর আর্টিকেল সাবমিশন। আপনি সবকিছু জেনে গেছেন, টুল আপনার কাছে আছে, আপনি জার্নাল খুঁজতে পারেন, আপনি ইমপ্যাক্ট ফ্যাক্টর জানেন, সাইট স্কোর জানেন, এভরিথিং ইউ নো, বাট নাও দ্য ইম্পর্টেন্ট থিং, আর্টিকেল সাবমিশনের জন্য কোন কোন বিষয়গুলোতে আমরা এমফাসাইজ করব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার পার্সোনাল রিজনটা কি পাবলিকেশনস এর জন্য? আপনি কি ফান্ডিং পেতে চান, আপনি কি প্রমোশন চাচ্ছেন,
আপনি ভালোবাসেন একজন রিসার্চ প্যাশনেট পারসন আপনি, নাকি এমএসসি পিএইচডি ডিগ্রি চাচ্ছেন? আপনি যেটাই চান না কেন, রিভিউয়ার বা এডিটররা এই কোনো বিষয় নিয়েই আসলে তারা কেয়ার করেন। কারণ হচ্ছে সে তো জানছেই না আপনার আসলে কেন সাবমিট করতে হচ্ছে। ইটস আ ফানি পার্ট, বাট স্টিল ইটস আ ট্রু। কারণ আপনি যখন পেপার রিভিউ করি, আমি তো বললাম যে আমার সেন্সটা ওইটাই আগে থাকে যে এটার মধ্যে বাগ কি আছে, এটার মধ্যে ত্রুটি কি আছে, যেটার জন্য আমি এটাকে আগে হাইলাইট করতে পারি যে আমি এটাকে সামনে প্রসিড করবো না। বাট বললাম তো যে আপনাকে আমাকে আটকে রাখতে হবে যে না স্যার আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে, আমার এখানে সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে, বিকজ আই হ্যাভ এ নোবেল, ক্লিয়ার, ইউজফুল অ্যান্ড এক্সাইটিং মেসেজ ফর দ্য রিসার্চ কমিউনিটি, এবং আমি আমার আর্টিকেলটা লজিক্যাল ম্যানারে পাবলিশ করেছি। এবং ডেফিনেটলি এই যে আপনাকে রিভিউয়ার্স এবং এডিটর্স এর মধ্যে এই আপনি যে একটা সায়েন্টিফিক সিগনিফিকেন্স আপনার আর্টিকেলের মধ্যে নিয়ে আসতেছেন, এইটা কি করতে হবে? লেখে না, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, কোনো টুল বা হচ্ছে কোনো একটা মেথড আপনাকে ফলো করতে হবে, যাতে করে ভিজুয়ালি আপনার আর্টিকেলটা অনেক বেশি অ্যাপিলিং। না আমি দেখেই বলে ফেলতে পারছি ও ও খুব ভালো ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাই আসলে হচ্ছে কন্ট্রিবিউশন। আমরা খুঁজি পেপারের মধ্যে কন্ট্রিবিউশনটা, বলে স্যার আমি এটা বানাইছি, ওইটা বানাইছি, সেটা বানাইছি, পরে কনক্লুশন এসে বলে যে ফিউচারে আমরা আসলে এটা করতে চাই, কিন্তু আসলে সে কিছুই বানায় নাই, বাট ভিতরে বলে আসছে আমি আসলে অনেক কিছু বানাইছি। তো এই জিনিসগুলো আমরা আসলে চাই না। কারণ কি, এডিটর্স অ্যান্ড রিভিউয়ার্স আর দ্য অল বিজি স্কলার্স, রিসার্চার, একাডেমিশিয়ান অ্যান্ড সায়েন্টিস্ট। মেক থিংস ইজি ফর দেম টু সেভ দেয়ার টাইম। আমিও ঠিক সেইটাই চাই, কম সময়ে আমি খুব ভালো একটা রিভিউ দিতে চাই। ঠিক তেমনি আমরা যখন এখন পেপার লিখবো, সো ওয়ান মেসেজ অলওয়েজ ফর মাই সাইড, ডু নট প্যানিক। প্যানিকের কিছু নাই, আমি খুব কঠিন কিছু দেখাচ্ছি না। আপনি এর আগে প্রজেক্ট রিপোর্ট লিখে আসছেন, আপনি এর আগে 2-3-4 পাতা লিখে আসছেন, এখন হচ্ছে আপনাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে হবে। তার জন্য আপনাকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যে টপিকটা নিয়ে আপনি কাজ করছেন এটা কি নিউ এবং ইন্টারেস্টিং কিনা, এটা কি আসলে কারেন্ট হট টপিক। হট টপিকটা কেন বলছি, কোভিড-19 নিয়ে বাংলাদেশে 2 বছরে প্রচুর কাজ হয়েছে, পাবলিক পারসেপশন হয়েছে, কোভিড-19 এর কেস ডিটেকশন হয়েছে, এক্সরে দিয়ে হচ্ছে কোভিড-19 ডিটেকশন আসছে, তারপরে হচ্ছে বাচ্চাদের মধ্যে কোভিড-19 হওয়ার প্রবণতা নিয়ে কাজ হয়েছে, কিভাবে আমরা আইসিটি, আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডোমেইনকে কোভিড-19 এর সাথে অ্যালাইন করতে পারি ডেটা নিয়ে, সেটা নিয়ে প্রচুর কাজ হয়েছে। দিস ইজ আ ব্র্যান্ড নিউ হট টপিক ইন দ্যাট কনটেক্সট। এখন যেমন বাংলাদেশে ব্লকচেইন নিয়ে প্রচুর বাজ ক্রিয়েট হচ্ছে, ব্লকচেইন নিয়ে কাজ হবে, ব্লকচেইন নিয়ে কাজ হবে, বাট ইটস অবভিয়াস আমরা যেটা করি আসলে সেটা হলো যে আমাদেরকে এই জায়গাগুলো পিক করা দরকার। আর অলওয়েজ ট্রাই করবেন প্রবলেম বেস সলিউশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা হয়তো খুব ডিটেলস ওয়ার্ক করতে পারি, যেমন অ্যালগরিদম প্রপোজ করতে পারি, ডেটা স্ট্রাকচারে কোনো প্রবলেম সলভ করতে পারি, বাট রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে অ্যাপ্লিকেশন টাইপের প্রবলেম সলভিং বেশি আসতেছে। সো এই জন্যই আমরা বলি যে হ্যাভ you provided solution to some difficult problems? Yes, that's the interesting thing. And finally, আপনার পেপারটা রেডি কিনা পাবলিশ করার জন্য। যদি রেডি না হয় তাহলে ওই দিয়ে কোনো লাভ নাই, বিকজ একটা এন্ড অফ দ্য ডে রিজেকশন পেতে হবে, রিজেকশন পেলে ডিজার্টেড হবেন, আর ডিজার্টেড হলে আর পেপার লেখার ইচ্ছাটা কমে যাবে। বাট আলটিমেটলি কি হয়, একটা যখন আপনি ব্রেক থ্রু পেয়ে যাবেন যে স্যার আমার পেপারটা তো পাবলিশ হয়েছে, এই যে ভালো লাগাটা না, এটা আসলে যারা এটা ফেস করে আসে না তারা আসলে বুঝবে না। 4 মাস 5 মাস ওয়েট করার পরে একটা ভালো লাগা আছে। এই আমি একটু স্যার এখানে সাপোর্টিং অ্যাড করি। আমি শুনলাম যে 25 তারিখে একজনের পেপারের রিভিউ রেজাল্ট দিবে। এটা হতে পারে যে আমি যদি ভুল না হয় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আমাদের যে বাংলাদেশ যে আমি দুঃখিত ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে যে কনফারেন্সটা হচ্ছে 4th ইন্ডাস্ট্রি রেভলিউশনের উপরে, তিনি হয়তো সেখানে পেপার দিয়েছেন। আমি ওইখানকার ওইখানে পেপার আছে আর কি, ওইখানে ওর পেপারটা ওইখানে আমাদের স্টুডেন্টের পেপার আছে 3টা। দোয়া কইরো যাতে একটা স্যার আমি ওইখানে স্যার রিভিউয়ার ছিলাম স্যার। পাইছো আমার পেপারটা? স্যার আমি স্যার হচ্ছে স্পেসিফিকলি বলি, আমি স্যার অথর তো অ্যাফিলিয়েশন এখানে থাকে না, ব্লাইন্ড রিভিউ হয়। তো আমি স্যার 3টা আর্টিকেল পেয়েছি, একটা ছিল ব্লকচেইনের, একটা ছিল মেশিন লার্নিং এর, একটা ছিল স্যার হেলথ ডাটা নিয়ে। সো দুঃখিত এই জন্য যে 3টা পেপারই আমাকে রিজেক্ট করতে হয়েছে, মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে কনফারেন্স হওয়া সত্ত্বেও পেপার রিজেক্ট করতে হয়েছে, হয়তো কারণ আমি পরে বলবো। তো আমি আশা করি যারা পেপার দিয়েছেন 25 তারিখে, দেখবেন যখন পেপারটা অ্যাকসেপ্ট হবে কি পরিমাণ ভালো লাগাটা কাজ করবে এখানে। ব্লকচেইনের 2টা আছে, তাহলে একটা শেষ, বুঝছেন তো? না স্যার 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 আমার মনে হয় না স্যার ওইটা আপনাদের।
আমি আশা করি স্যার আপনার সবগুলো স্যার অ্যাকসেপ্ট হয়ে আসে স্যার। আমার নিজেরও স্যার ওখানে অনেক কাজ আছে স্যার। কম্পিটিশন, আমি খবর নিচ্ছি মানে ইউজিসি শুনে হ্যাঁ বাংলাদেশের মানুষ স্যার, মনে করো বাংলাদেশের প্রথম কনফারেন্স স্যার অনারেবল স্যার আপনার মহামান্য রাষ্ট্রপতি স্যার উদ্বোধন করবেন এবং স্যার মাননীয় প্রধানমন্ত্রী স্যার এটাকে আবার থাকবে, ক্লোজিং হ্যাঁ। করবেন। তো এটা আসলে বিশাল ব্যাপার স্যার, এই জন্য। তো যাই হোক, আমরা স্যার কন্টিনিউ করছি। তো যদি আপনার কাছে মনে হয় যে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস, তখনই আসলে আপনি প্রিপারেশন নেন আপনার ম্যানুস্ক্রিপ্টের জন্য। তো ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে একটু আমি বলি, আসলে কত ধরনের ম্যানুস্ক্রিপ্ট হয়। যারা মাস্টার্স এবং পিএইচডি তে কাজ করতে চাই, আমরা সবসময় অরিজিনাল এবং ফুল আর্টিকেল রিসার্চ নিয়ে কাজ করতে চাই। আর যারা হচ্ছে সায়েন্টিস্ট, তারা সবসময় হচ্ছে লেটার্স, র্যাপিড কমিউনিকেশন, শর্ট কমিউনিকেশন, রিভিউ পেপার, এগুলো নিয়ে তারা কাজ করেন। তারা সরাসরি এডিটরের কাছে চিঠি লেখেন। অনেক সময় হয় যে একজন সায়েন্টিস্টের পক্ষে, যেমন হঠাৎ করে স্যারের মনে হলো যে খুবই জনগুরুত্বপূর্ণ একটা বিষয়তে এক পেজ উনি একটা জার্নালের কাছে চিঠি লিখবেন, স্যার লিখে সরাসরি এডিটরকে পাঠিয়ে দিতে পারেন এবং এডিটর এটা অবশ্যই আপনার হচ্ছে কনসিডারেশন নিয়ে আসবে। বিকজ একজন সায়েন্টিস্ট, একজন রিসার্চার, একাডেমিশিয়ান যার হিউজ এক্সপিরিয়েন্স, সে একটা মতামত দিয়েছে এবং এই মতামতটা অ্যাজ এ লেটার, অ্যাজ এ র্যাপিড কমিউনিকেশন পাবলিশ হওয়ার যোগ্য। কিন্তু আপনি কিন্তু এই ক্যাটাগরিতে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে ফুল আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল, যেখানে হচ্ছে আপনার একটা কন্ট্রিবিউশন থাকবে, অথেন্টিক ওয়ার্ক থাকবে। হতে পারে যে আপনি একটা রিভিউ ডিজাইন করলেন, অনেকে হতে পারে পিএইচডি ডিগ্রি শেষ রিভিউ আর্টিকেল ডিজাইন করবেন। সো রিভিউ আর্টিকেলের জন্য কিন্তু আপনাকে সেই ক্ষমতা থাকতে হবে যে আপনি 50 থেকে 60টা আর্টিকেল সেই ধরনের রিসার্চ মেথোডোলজি ফলো করে, প্রিজমা আছে এবং আরো অনেক কিছু আছে, ডিফারেন্ট থিং, আপনি ফলো করে সেই 50টা আর্টিকেল রিভিউ করে সামারাইজ করলেন। সেই সামারাইজ থেকে আপনি আপনার মতামত শেয়ার করলেন এবং আপনার ফাইন্ডিংস দিলেন, এন্ড দেন আপনি রিভিউ আর্টিকেল পাবলিশ করলেন। বাট রিভিউ আর্টিকেল এবং পার্সপেক্টিভ, এই যে দুইটা ক্যাটাগরি, এরা মূলত অফেন ইনভাইটেড বাই দ্য এডিটর। এটা বলা হয় যে আপনি একটা রিভিউ করে আমাদেরকে দেন, ওরা রিকোয়েস্ট করে, তখন হয়তো করা হয়। তো আমি মনে করি যে ফার্স্ট সেকশন যেটা ফুল আর্টিকেল এবং অরিজিনাল আর্টিকেল, এইটা মূলত মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা আছেন, আপনারা এই ক্যাটাগরিতে পড়েন। লেন্থের বিষয়টা ইম্পর্টেন্ট। রিভিউ আর্টিকেল 5000 থেকে 6000 ওয়ার্ড পর্যন্ত হতে পারে। ফুল আর্টিকেল বা অরিজিনাল আর্টিকেল চেষ্টা করবেন 3000 এর মধ্যে শেষ করার জন্য। ইটস আ বেস্ট প্র্যাকটিস। সামটাইমস ইট ক্যান বি এক্সটেন্ডেড টু 4000 বেসড অন ইউর রাইটিং। লেখা বেশি মানে আর্টিকেল ভালো এটা না, দুইটা সেন্টেন্সকে আপনি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর রাইটিং স্কিল। লেখা শেষ হয়ে যাওয়ার পরে ট্রাই টু ইভ্যালুয়েট ইউর ওয়ার্ক। এটা কি আসলে সাফিসিয়েন্ট ওয়ার্ক ফুল আর্টিকেল বলার জন্য, এবং আপনার রেজাল্টটা কি আসলে খুবই থ্রিলিং বা ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আপনার রিসার্চ কমিউনিটি থেকে খুব ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। এই ক্ষেত্রে হেল্প করতে পারে সুপারভাইজার, মেন্টর, অ্যাডভাইজার এন্ড ইউর কলিগ, বিকজ দে আর দ্য ইউর হ্যান্ড, যারা হচ্ছে আপনাকে বলে দিবে যে আপনার কাজটাতে কোন কোন জায়গাতে প্রবলেম বা ত্রুটি আছে এবং কোন কোন জায়গাটাতে আসলে ইমপ্রুভ করার কোনো সুযোগ আছে। তো এই জায়গাটা নিয়ে মূলত হচ্ছে আপনাকে কাজ করতে হবে, যে হোয়াট টাইপ অফ ম্যানুস্ক্রিপ্ট, এবং আপনার, আমি আবারও বলছি, একটা কাজ যখন করা হয় সেই হচ্ছে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স পার্সন, যে কাজটা সম্পর্কে ভালো জানে। আমি কিন্তু বাইরে থেকে দেখি ওখানে কি আছে, এবং আমি সবসময় হচ্ছে ওই যে বললাম ত্রুটি খোঁজার বের করি। তো আপনাকে ওই ত্রুটিটা যেন আমি খুঁজতে না পারি সেইভাবে কাজ করতে হবে। মাঝে মাঝে ছোট ছোট গাফিলতিও পেপার রিজেকশনের ক্ষেত্রে হেল্প করে। আপনি রেফারেন্স ঠিক মতো লিখলেন, আপনি দাড়ি কমা ঠিক মতো দিলেন, আপনি একটা ইমেজকে আপনার মতো করে বসায় দিলেন, ফরম্যাটিং করলেন না, আপনি খুব চমৎকার ভাবে আপনার কন্ট্রিবিউশনকে হাইলাইট করতে পারলেন না, সেই জায়গাতে কিন্তু পেপার রিজেক্ট হয়। এরপরে হচ্ছে কিভাবে আপনি জার্নালটা চুজ করবেন, এটা নিয়ে আমি কথা বলছি, এটা নিয়ে আর আমি কথা বলছি না। তবে যেটা নিয়ে আমি কথা বলবো, প্যারালালি একই সাথে একটা কনফারেন্স, একটা জার্নাল, বা প্যারালালি দুইটা জার্নালে একই সাথে কখনো পেপার দিবেন না। অনেকে মনে করেন যে লেটস প্লে এ গ্যাম্বল, হ্যাঁ ঠিক আছে, ওই জার্নালও দিলাম, ওই জার্নালও দিলাম, যে জার্নাল অ্যাকসেপ্ট করে। বাট না, রিসার্চ কমিউনিটি অল আর কানেক্টেড। এবং আপনি জানেন না, আমরা যখন একটা পেপার রিভিউতে পাই, সেই রিভিউ পেপারটার সিমিলার পেপার অন্য কোনো জায়গায় সাবমিট হয়ে আছে কিনা সেটার ইনফরমেশনও কিন্তু আমরা দেখতে পাই। সেটার সুযোগ আমাদের কাছে আছে, এবং এডিটর যখন পেপারটা রিভিউতে পাঠায়, সে কিন্তু এটা চেক করেই দেয় যে এইটা প্রিপ্রিন্টে আছে কিনা বা অন্য কোনো জার্নালে আছে কিনা। এবং এটা রিয়েল এক্সপিরিয়েন্স, আমি নিজে এটা এক্সপিরিয়েন্স, মানে আমি এটা নিজে মানে শিকার হয়েছে এটা, যে আমার স্টুডেন্টরা এই হয়তো এরকম ভুল করে ফেলছে, কনফারেন্সেও দিয়েছে, প্যারালালি দুইটা কনফারেন্সে দিয়েছে, একটা বাংলাদেশে একটা বাইরে। তো সাডেনলি কি হয়েছে, দুইটা কনফারেন্স আর্টিকেল ইজি চেয়ারে যখন জমা করছে, এটা একটা প্ল্যাটফর্ম ইজি চেয়ার, স্যাররা হয়তো জানেন। তো সেখানে গিয়ে দেখা গেল যে ইয়েস, প্যারালালি দুইটা সাইমultaneously একই জায়গায় দেয়া আছে, মানে ডিফারেন্ট জায়গায় দেয়া আছে একই আর্টিকেল। সো এই গ্যাম্বেলটার কোনো প্রয়োজন নাই, জাস্ট ওয়েট ফর দ্য রিজেকশন অর অ্যাকসেপ্টেন্স, এন্ড ইফ ইট গেট রিজেক্টেড আপনি কারেকশন করেন, দেন ফাইনালি আরেকটা জার্নালে সাবমিট করেন।
একজন ইন্টারন্যাশনাল এডিটর, জার্নাল অফ ক্রোমাটোগ্রাফি, এলসিভিআর একটা খুবই পপুলার জার্নাল, তার কয়েকটা পয়েন্ট আমি এখানে কোট করতে চাই যে কেন পেপার খুব বেশি রিজেক্ট হয় এবং কেন এই প্রবলেম গুলো ওনারা পায়। প্রথমত হচ্ছে পেপারটা জার্নালের সাথে কোনোভাবেই অ্যালাইন করে না, ইটস ক্লিয়ারলি আউট অফ স্কোপ। আপনি ফরম্যাট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, আপনি কোনো রিভিউয়ার সাজেস্ট করেননি। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট অফ জার্নাল সাবমিশন। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, আমার একটা জায়গা আছে সেখানে। ইনঅ্যাডিকুয়েট রেসপন্স টু রিভিউয়ার্স। আপনার পেপারটা মাইনর রিভিশন দিয়েছে, আপনি তো খুবই খুশি, মাইনর রিভিশন দিছে, অল্প কিছু কাজ করলেই পেপারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি কি করলেন, এমন কিছু কাজ করলেন যেটা আসলে কোনোটাই সলভ হয় নাই, রাদার ওইটা দেখে রিভিউয়ারের আসলে বিরক্তি তৈরি হয়েছে যে কি ব্যাপার, ওনাকে আমি কিছু মাইনর কারেকশন দিলাম সেগুলোও করলো না, বললো যে উনি ফিউচারে করবে, তার মানে উনি আসলে আমার কথা শোনে নাই। তার মানে কি, আপনি ইনএডিকুয়েট রেসপন্সেস করেছেন রিভিউয়ারের কনসার্নের জায়গাগুলোতে, দ্যাটস ওয়াই রিজেকশন চান্স হাই হয়ে যায়। এবং হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ইংলিশ হাইলি ইম্পর্টেন্ট, আমাদের এটা খুব প্রবলেম হয়, আমি নিজেও এটা ফেস করি, আমাদের রিসার্চ টিমেরও এটা প্রবলেমটা ফেস করতে হয়। যারা স্টুডেন্টরা এখন লেখে এই মুহূর্তে, আমার স্টুডেন্টরা, এদেরকেও এটা প্রবলেম হচ্ছে যে ইংলিশটা আসলে আসে না। স্যার বাংলায় লিখে দিতে পারি, বাট ইংলিশটা হয় না, এবং ইংলিশটা এমন ভাবে লেখে ভাঙা ভাঙা, যে কোনো নেটিভ স্পিকার বা রিভিউয়ার দেখতেই বুঝতে পারে ইটস রাইটিং অফ এ নভিস স্টুডেন্ট, দোজ হু লার্ন বেসিক ইংলিশ। সেই রকম আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা আর্টিকেল সাবমিট করলেন, প্রচুর কাজ করলেন, আপনাকে রিভিউ দিল, বাট আপনি কি করলেন, রিভিউ দেওয়ার সাথে সাথে এডিটর আপনার পেপারটাকে রিজেক্ট করে দিছে, রিভিউ দিছে, রিজেক্টও করছে। এখন আপনার তো খুবই মেজাজ খারাপ, আরে পেপার রিজেক্ট করে ফেলছে, আবার রিভিউ দিছে, আমার রিভিউ ঠিক সলভ করবো না, আর একটা জার্নালে দিয়ে যাই। এটা কিন্তু লটারি না যে আমি ইচ্ছা মতো একটা জার্নালে দিয়ে দিলাম আর আমার পেপার অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনাকে ওই রিভিউ গুলোকে আগে সলভ করতে হবে, আপনার জন্য প্রপার জার্নাল চুজ করতে হবে, তারপরে আবার সেই জার্নালে আপনাকে পেপার সাবমিট করতে হবে। এটা হতে পারে যে জার্নাল আপনার পেপার রিজেক্ট করছে, রিভিউয়ারের রেসপন্স না থাকার কারণে সেই জার্নাল আপনি আবার দিতে পারেন, সেটারও প্রবাবিলিটি আছে, এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে আসতে পারে, সেই চান্সও থাকে। তো এই জন্য এইসব জায়গাগুলো নিয়ে কাজ করার দরকার আছে আমাদের। এন্ড দেন ফাইনালি কয়েকটা পয়েন্ট যেটা মূলত আমি বলতে চাই, যে দিস ইজ নট অ্যাবাউট দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্লাস, মনের মতো করে লিখে দিব। জার্নালের স্পেস খুবই স্পেসিয়াস, বি কনসাইজ, যেটা এন সংখ্যায় লেখা যায় সেটার জন্য n+1 সংখ্যা লেখার দরকার নাই, এবং ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রসেস। আমি আপনাদেরকে প্যানিক দিচ্ছি না, বা আমি আপনাকে অ্যাফ্রেডও করতে চাচ্ছি না, বাট মেক শিওর ইউ আর প্রিপেয়ার ফর দিস। লুক, দিস ইজ দ্য জেনারেল টু স্পেসিফিক। আমি এখানে একটা হচ্ছে ডায়াগ্রাম ডিজাইন করলাম, আমি একটা এখানে ইমেজ রাখলাম, এইটা কিন্তু অ্যারো দিয়ে আমি বুঝে দিচ্ছি আমি আসলে কি চাচ্ছি। এগুলো তো আপনার এরিয়া, বাট এইটা হলো এডিটর আর রিভিউয়ারের এরিয়া, তার কাছে এত কিছু দেখানোর দরকার নেই, সে শুধু এইটা দেখবে যে আপনি এটার সামারি কি পেয়েছেন সেটা। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এ রিসার্চ আর্টিকেল। আমি এগুলো ডিটেলসে যাব না, বাট শুধু স্ট্রাকচারটা আপনাদেরকে দেখো। আমি মূলত পার্সোনালি ইমরাড বা IMRAD এই অ্যাপ্রোচটা ফলো করি। ইমরাড অ্যাপ্রোচটার কনসেপ্টটা হচ্ছে, যে কোনো রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে ইটস আ জেনারিক অ্যাপ্রোচ, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, এইটা ফলো করাটা উচিত আমার কাছে মনে হয়। এবং এলসিভিআর বা স্প্রিঞ্জারের যারা টপ ক্লাস এডিটর আছেন তারাও এইটাই বলেন। প্রথমে টাইটেল থাকবে, অথরের নাম থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ডস থাকবে, দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন। এবং এরপরে হচ্ছে মেইন টেক্সট, introduction, methods, result and discussion must. Result and discussion should be you need to write it in a separate segment. You need to write it in separate segment, because result is a different thing, discussion is a different thing. Do not blend it. It's my personal opinion. Sometimes you will find it that the result and discussion is blended in a single section. That's a different case. But I personally prefer try to write it in a different way. Result in different section, discussion in different section, and then finally the conclusion, acknowledgement, reference, and supplementary materials. All are essential. No section is less important than each other, comparing with each other. So everything is important. But the main thing is here, the IMRAD approach, IMRAD. Again, make sure, try to make your article as concise as possible. Also, there is another approach I personally follow, the backward writing. First, design figure and table, then do some method and result discussion, and then write the conclusion and introduction. And lastly, abstract and title, because the titles can be changed. You do not know what will be the outcome after your result and discussion or after your experiment. So this is the vital method, result, and discussion. So try to write in the following order. This is also from my own experience.
অলসো দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ ইজ অ্যাভেলেবল। আপনি চাইলে হচ্ছে অন্য অ্যাপ্রোচও ফলো করতে পারেন। স্যাররা হয়তো এই জায়গাটাতে হয়তো পরে বলবে যে স্যাররা হয়তো ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করে, যে আগে হয়তো প্রথমটা দিয়ে শুরু করে। আই ডু নট নো যেটা আপনি প্রিফার করেন। যে জায়গাটাতে পেপার বেশি রিজেক্ট হয়, ল্যাঙ্গুয়েজ এবং টেন্স। এই জন্য 3টা পয়েন্ট আমি এখানে হাইলাইট করছি। আমরা লেখার ক্ষেত্রে আসলে খেয়াল রাখি না আমি কোন টেন্সে লিখছি এবং আউটকাম কি। প্রেজেন্ট টেন্স ফর দ্য ফ্যাক্ট এন্ড হাইপোথেসিস, past tense for the experiment you conducted, and the again past tense when you describe the result of the experiment. So make sure 3টা different example এখানে দেয়া আছে, is কোথায়, where কোথায়, was কোথায়। Try to be specific in your opinion. Do not randomly write some text from anywhere of the article and put it in the paper. This is not the research article. And be careful, and a very important consideration for the beginners. Try to be honest. Be honest. Always be honest. And the acknowledgement is very important. আপনি সিলেক্ট মেডিকেল কলেজ থেকে ডাটা নিয়ে আসছেন, বাট পেপারের কোথাও সিলেক্ট মেডিকেল কলেজের নাম বলবেন না, এটা আসলে আমরা পছন্দ করতে পারি না বা আমি মানতে পারি না। আমি আপনাকে আর্টিকেল লেখার ক্ষেত্রে হেল্প করতে পারি, বাট আই ক্যান নট বি ইউর কো-অথর হয়তো আমি নাও হতে পারি, বাট আপনি চাইলে আমার নামটা একটু বলতে পারেন যে ইয়েস সামওয়ান প্রোভাইডেড মি দ্য গাইডলাইন অফ হাউ টু রাইট দ্য আর্টিকেল। দিস ইজ কল্ড দ্য অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্ট কে কে পেতে পারে? আপনার অ্যাডভাইজার পেতে পারে, যে আপনাকে ফান্ডিং দিচ্ছে সে পেতে পারে, প্রুফ রিডার পেতে পারে যে পেপারটা হচ্ছে ইংলিশ চেক করে দিয়েছে, টাইপিস্ট পেতে পারে যাকে দিয়ে আপনি পেপারটা টাইপ করিয়েছেন, এবং যে আপনাকে ম্যাটেরিয়াল দিয়েছে। সো there is a different sort of characteristics in this acknowledgement section: advisor, financial supporter, proofreader, typist, suppliers. At least একটা লাইন লিখে দিতে পারেন acknowledgemenটের মধ্যে যে আমি খুবই গ্রেটফুল আইআইসিটির প্রতি ডুয়েট, যে ল্যাবে হচ্ছে আমি আমার রিসার্চটা কন্ডাক্ট করেছি বা কমপ্লিট করেছি। এটা বললাম যে স্যার যেহেতু আপনার অ্যাডভাইজার, স্যার শুড বি এ co-author, বাট when there is another person who just help you to guide the things, আপনি কিন্তু তাকে হচ্ছে অ্যাকনলেজ করতে পারেন, এটা উচিত। বিকজ পরের বার হচ্ছে তার কাছে আপনাকে আবার যেতে হবে যে ভাই বা স্যার আপনি করে দেন, এটা কি আছে আমি জানি না। রেফারেন্স, মোর মিস্টেকস আর ফাউন্ড ইন দ্য রেফারেন্স। এটা নিয়ে আমি কথা বলছি, আবার একটু বলি। রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই রেফারেন্স ম্যানেজার ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন প্রপার ওয়েতে রেফারেন্স দেওয়ার জন্য। রেফারেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন মিসম্যাচ না হয়। 1 নম্বরে আপনি যাকে বলছেন তাকে যদি আপনি 3 নম্বরে রাখেন, ডেফিনেটলি ইটস আ মিসম্যাচ, সেটা যেন না হয়। কভার লেটার, পেপার সাবমিশনের ক্ষেত্রে কভার লেটার খুবই ইম্পর্টেন্ট। কভার লেটার ডিরেক্টলি আপনাকে হেল্প করে এডিটরের সাথে কথা বলার জন্য। কভার লেটার মাস্ট। যখন আপনি জার্নাল সাবমিট করবেন কভার লেটার দিতেই হবে। কারণ কি? না চাইলেও দিবেন, সেকশন আছে সাপ্লিমেন্টারি ডাটা দেয়া। কারণ কি? কারণ হচ্ছে কভার লেটারের মধ্যে আপনি ডিরেক্ট সরাসরি এডিটরকে বলবেন যে আপনি এত মাস বসে এই এক্সপেরিমেন্ট করে এই ফাইন্ডিংস পেয়েছেন, যেটা এই রিডারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বিশ্বাস করি এই জার্নালটা আমার আর্টিকেল পাবলিশ করলে তার রিডারের পপুলারিটি বা রিডারদের কাছে তার গ্রহণযোগ্যতা আরো বাড়বে। এবং ফাইনালি এর মধ্যে আপনি মেনশন করে দিবেন যে আপনি কাকে কাকে আপনার পেপারের রিভিউয়ার হিসেবে চান। এই যে আমি একটা লাইন বলছিলাম, সাজেস্টেড পোটেনশিয়াল রিভিউয়ার। আপনি যখন পেপার সাবমিট করবেন আপনার কাছে 3 জন বা কোনো কোনো ক্ষেত্রে 4 জন রিভিউয়ারের নাম চাইবে। রিভিউয়ার কারা? যারা হচ্ছে ওই ডোমেইনে ভালো কাজ করছে। এখন এই রিভিউয়ার কে হতে পারে? মানে আমরা কি করি বলি, ইনফরমালি বলি, আমি যেমন আমার সুপারভাইজারের একজন ফ্রেন্ড, অন্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার, স্যারের নাম দিয়ে দিলাম। আবার হচ্ছে স্যারের খুব ভালো সম্পর্ক আবুল কাশেম স্যারের সাথে, আমি স্যারের নাম দিয়ে দিলাম। স্যার আমার পেপারে নাই, স্যার হচ্ছে আমার পেপারটা পাইলে স্যার একটু রিভিউ করে দেন। কিন্তু বেস্ট অ্যাপ্রোচ যেটা, ওরা অলওয়েজ ট্রাই করে আপনি যে জোন থেকে পেপার সাবমিট করছেন ওই জোনে কোনো রিভিউয়ারের কাছে পেপার না পাঠাই। সেক্ষেত্রে আপনি 3 জনের নাম পাঠাইলে ওই 3 জনের কাছে পেপার নাও যেতে পারে। সেই জন্য ট্রাই করবেন আপনি যার পেপার রেফারেন্স হিসেবে সাইট করছেন আপনার আর্টিকেলে, সেই পেপার কারা কারা লিখছে তাদের 2-3 জনের নাম পাঠিয়ে দিন। তখন এটা অ্যানোনিমাস থাকবে, তারাও তখন হচ্ছে আপনার আর্টিকেলটাকে অনেক বেশি এমফাসাইজ দিবে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আমি একটা ছোট এক্সাম্পল তৈরি করে রাখছি যাতে করে আমরা দেখতে পারি যে আর্টিকেলে আপনার এইটা একটা ডেমো আর্টিকেল, মানে সরি ডেমো কভার লেটার, যেখানে মূলত আমরা কোনো একটা জার্নালে একটা পেপার সাবমিট করতে চাচ্ছি। সেখানে হচ্ছে আমরা বলে দিচ্ছি যে আমরা আসলে কি কি বিষয় চাচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাপ্রুভাল, যে সব অথর এই পেপারের মধ্যে যারা যারা আছেন কাজ করছেন সবাই এই রেজাল্টটাকে অ্যাপ্রুভ করে সাবমিট করার জন্য রাজি হয়েছে। এই লাইনটায় আপনি বলছেন যে আপনার ইম্পর্টেন্সটা কি, রিসার্চটা, এক্সপ্লেনেশনটা কি, এক লাইনে বলতে হবে। কিন্তু আপনি কিন্তু এখানে লিখতে পারবেন না, রচনা লিখতে পারবেন, এসে লিখতে পারবেন না। ইউ হ্যাভ টু বি স্পেসিফিক এবং 1 পেজের মধ্যে কভার লেটার শেষ করার চেষ্টা করুন।
অ্যান্ড দেন ফাইনালি লাস্ট প্যারাতে এসে সাজেস্টেড রিভিউয়ার, যে এই তিনজন আপনার পেপারটা রিভিউ করার জন্য পোটেনশিয়াল রিভিউয়ার্স যারা মূলত এটা নিয়ে কাজ করতে পারে। তো দিস ইজ আ বেসিক ফরম্যাট অফ রাইটিং আ কভার লেটার। সো এটা নিয়েই মূলত আমরা কথা বললাম। এবার আমি জাস্ট আর কি সবার জন্য ছোট্ট জাস্ট এনভায়রনমেন্টটাকে একটু রিল্যাক্স করার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। এটা খুবই পপুলার একটা ভাইরাল ভিডিও, যেটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পপুলার, বিশেষ করে পিএইচডি এবং এমএসসি রিসার্চ গ্রুপগুলোতে এটা নিয়ে বেশ ভালো একটা সময় ট্রল করা হয়েছে। এবং এটা একবারে সত্যি কথা, এখানে যে ভিডিওটা রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আমি জানি না আপনাদের কাছে সাউন্ড যাবে কিনা, আর তারপর আমি ভিডিওটা প্লে করছি, সাউন্ড না গেলেও সমস্যা নাই। এক পাশে আপনি দেখতে পাবেন যে আপনি রেডি আছেন কভার লেটার, ম্যানুস্ক্রিপ্ট, ফিগার, টেবিল এবং সাপ্লিমেন্টারি ফাইল নিয়ে, আর এক পাশে দেখবেন যে জার্নালের রিভিউয়ার রেডি আছে। তো আমি এটা একটু প্লে করি। তো আমি জানি না সাউন্ড আসলে শোনা গেছে কিনা। স্যার কি এই ভিডিওটার কোনো সাউন্ড পেয়েছেন? হ্যাঁ পাইছি। ওকে, গ্রেট। হ্যাঁ, এইটা হয়তো আপনারা অনেকে দেখেছেন যে আপনার এত কষ্ট সবকিছু জাস্ট এট আ সিঙ্গেল পয়েন্ট কষ্টটা ভ্যানিশ হয়ে গেছে, একবারে দিয়ে শেষ। হ্যাঁ, একবারে শেষ। এটার কারণটা কি? এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি ওটার এক্সপিরিয়েন্স। তো এটা যেন সবার ক্ষেত্রেই একবার দুইবার এক্সপিরিয়েন্স করলে ভালো, তাহলে আপনি ভুল থেকে শিখবেন। তো এই জন্য আর কি এটা নিয়ে আসা। আমাদের এখানে একজন ছাত্র আছে জহিরুল ইসলাম, এরকম বাড়ি খাওয়া হয়েছে তোমার IEEE অ্যাক্সেসে, 8 মাস পরে বলেছেন খোদা হাফেজ। ওই যে তোমার এই জহুরের পরে যে আজকে একটা অ্যাকসেপ্ট হলো জহিরুল ইসলাম। স্যার খুবই ভালো স্যার। তো এইটাই আজকে অবভিয়াস ফ্যাক্ট আর কি, যে আমরা আসলে যতই কষ্ট করি না কেন এডিটরের আসলে খুব সময় লাগে না, তার কাছে টেমপ্লেট করাই থাকে, 2-3টা টেমপ্লেট করা থাকে, জাস্ট শুধু কপি আর পেস্ট করে ইমেলটা পাঠায় দেয় আমাদের। আর এখন রিভিউ প্রসেসটা আসলে এতটাই হার্ড, সায়েন্টিফিক কমিউনিটিতে এটা এইভাবেই চলে, এবং পিয়ার রিভিউ প্রসেসটা আসলে এইরকমই। একজন সায়েন্টিস্ট তার আর্টিকেল নিয়ে বসে আছে, তাকে এই পথটা পার হতে হবে। আপনারা যদি দেখেন যে কি পরিমাণ তাকে এইখানে হ্যাসেলটা ফেস করতে হচ্ছে, সবাই আর কি আর্মস নিয়ে রেডি, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি আছে, তাকে এগুলো পার হয়ে তাকে ওই পেপার অ্যাকসেপ্টেন্স যে ডেস্টিনেশন আছে সেখানে যেতে হবে। সো দিস ইজ দ্য সিনারিও, যেটা আমাদের বলে দেয় যে আমরা আসলে কতটা টাফ প্রসেসের মধ্যে থেকে রিভিউ প্রসেসটা যাচ্ছি। দেন ফাইনালি সাবমিশন ইজ নট এ ব্ল্যাক হোল। আমি অলমোস্ট এন্ডিং এর দিকে চলে আসছি, আর অল্প কিছু সময় নিব। তো এখানে জাস্ট একটা ডায়াগ্রাম তৈরি করে রেখে দিচ্ছি, একটা আর্টিকেল থেকে আমি নিজে কালেক্ট করে আপনাদের জন্য এখানে বসাইছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যেটা আসলে কোনো ব্ল্যাক হোল না, যে সাবমিশন শুরু করলাম আসলে কবে শেষ হবে একটা সময়, আইদার আপনি অ্যাকসেপ্ট হবে বা রিজেক্ট হবে, বাট দিন শেষে আপনাকে কিছু নিয়ম মেনে যেতে হবে, বেসিক রিকোয়ারমেন্ট মানতে হবে, আপনাকে রিভিউয়ার্স এর রিকমেন্ডেশন সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই অ্যাকসেপ্টে আসতে পারবেন না, এই রিজেক্টই থাকতে হবে। অ্যান্ড ইনিশিয়াল এডিটোরিয়াল রিভিউ, এটা নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলবো না, সংক্ষেপে ল্যান্ডসেটটা আমি একটু দেখাইতে চাচ্ছিলাম, এই জন্য এটা রেখে দিচ্ছি। আর খুবই পপুলার জার্নাল, সবার ড্রিম থাকে যারা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করে ল্যান্ডসেটে পেপার পাবলিশ করা, অলমোস্ট 70 ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল এটা। তো ইনিশিয়াল এডিটোরিয়াল রিভিউতে কি হয়, রিভিউয়াররা আসলে বা এডিটররা আসলে এতই ব্যস্ত থাকে, তারা চায় দ্রুত পেপারটাকে রিজেক্ট গ্রাউন্ডে নিয়ে যেতে। সো দ্যাটস ওয়াই খুব কেয়ারফুল থাকতে হবে এই কনসিডারেশন গুলো যেগুলো আমরা নিয়ে আসলাম। And reviewing is basically a procedure, এটা নিয়েও আমরা কথা বললাম, মেজর রিভিশন, মাইনর রিভিশন এগুলো থাকে। এন্ড ফাইনালি আপনাকে যেটা করতে হবে, যে এই যে কমেন্টস গুলো আপনি পাবেন সেগুলো স্টাডি করবেন এবং একটা ডিটেল লেটার অফ রেসপন্স রেডি করবেন। এন্ড লাস্টলি যেটা দিয়ে আমি আজকে শেষ করব, ভেরি ইম্পর্টেন্ট, এই পুরো আমাদের লেকচারের আজকে যেটা সামারি, ডু নট স্পেন্ড টু মাচ টাইম অন ইউর প্রিপারেশন। সারা জীবন যদি প্রিপারেশনই নিতে থাকেন তাহলে কিন্তু আর্টিকেল আর কোনোদিন সাবমিট করতে পারবেন। মানে এতদিন আমি যা যা বললাম, আজকে একদিনের আসলে অনেক কিছু বলে গেছি, তো এইটার পিছনে আর বেশি সময় দিতে পারবেন না, আপনাকে মাঠে নেমে যেতে হবে। সাবমিট টু দ্য রাইট জার্নাল, ট্রাই টু ফাইন্ড দ্য স্কোপ অ্যান্ড প্রেস্টিজ, সাবমিট টু ওয়ান জার্নাল অনলি, চেক ইউর ইংলিশ, পে অ্যাটেনশন টু স্ট্রাকচার অ্যাগেন, ফলো দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জার্নাল, অ্যান্ড ডেফিনেটলি বি অনেস্ট। Do not synthesize your data, do not manipulate your data, do not put anything that is not relevant to your research work just to disguise the reviewer. আপনি করেন নাই তারপরে কিছু দিয়ে রাখবেন না। এখন যখন আমি পেপার রিভিউ করি আমার কাছে ওইটা মনে হয়, যখন প্রথম দিকে আমি আর্টিকেল লেখা শুরু করছি 2014 সনে,
আমি প্রথম আমার আর্টিকেল পাবলিশ করি 2014 সনে কনফারেন্সে, বুয়েটের কনফারেন্সে। তখন আসলে মাত্র শুরু করেছে, 4 পেজের পেপার লিখেছিলাম, আমার আন্ডার গ্রেডের থিসিসের 4 পেজের পেপার। সো ওইটা প্রথমবারই অ্যাকসেপ্ট হয়েছে। ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, অ্যাকসেপ্ট। এখন তো বুঝি যে আসলে ওয়েক অ্যাকসেপ্ট মানে কি, মানে কোনোভাবে পেপার অ্যাকসেপ্ট হয়েছে। ওই সময় এরকম ওয়েক অ্যাকসেপ্ট পেয়েছিলাম কনফারেন্স রিভিউতে। তো তখন খুব ভালো লাগছিল যে আরে প্রথমবার লিখি পেপার অ্যাকসেপ্ট হয়ে গেছে, বুয়েটের কনফারেন্সে এসে পেপার প্রেজেন্ট করে আসছি, এটা যে বিশাল ব্যাপার। বাট এখন যখন ওই আর্টিকেল দেখি তখন মনে হয় যে আসলে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ রাইটিং ইমপ্রুভ হয়েছে আমার লাস্ট 6 ইয়ার্স 7 ইয়ার্স। সো রাইটিং ইমপ্রুভ করা আমাদের দরকার, এই জন্য নিজের পেপার নিজেই লেখার চেষ্টা করতে হবে। And finally, we are at the end of the session. আপনার পেপারটা আসলে ওয়ার্থলেস যদি আপনার পেপারটা আসলে কেউ না পড়ে, না ব্যবহার করে এবং না সাইট করে। এজন্য হচ্ছে শুধু পেপার পাবলিশ করলে হবে না, রিসার্চ কমিউনিটি থেকে এটার ইম্প্যাক্ট আপনাকে ছড়িয়ে দিতে হবে, না হলে আপনি কখনো বলতে পারবেন না যে আপনার আর্টিকেলের ইম্প্যাক্ট আসলে কতখানি রিসার্চ ইম্প্যাক্ট। And submitting a manuscript is basically nothing but a sell your work to research community. আপনি আপনার কাজটাকে বিক্রি করছেন, আজীবন আপনাকে ওই নামে চিনবে সবাই, যে ইয়েস হি ইজ দ্য পায়োনিয়ার অফ দ্যাট স্পেসিফিক রিসার্চ ওয়ার্ক ইন বাংলাদেশ। যেমন আমরা এক নামে এখন প্রফেসর ডক্টর আসাদ স্যারকে চিনি, যে স্যার কোন ট্র্যাকে রিসার্চ কাজ করেন, প্রফেসর ডক্টর কাশেম স্যারকে চিনি। সো একাডেমিশিয়ান এবং রিসার্চাররা কিন্তু এই জায়গাটাতে এমফাসাইজ করেন, স্পেসিফিক টপিকে স্পেসিফিক ফিল্ডে অনলি প্রমোশন বা ডিগ্রি নেওয়াটাই আসলে রিসার্চের উদ্দেশ্য না। And with this, I am finally signing out for today in a very long session. Thank you so much for tolerating me for a very long time. And I again thankful to Professor Kashim sir and Professor Asad sir for bearing my so much talkative words. And thank you again. And do not forget to ask me the question. There is also a email address here. You can ask me later for any sort of questions if you have. And I always thankful to Elsevier, Mr. Irane Cantor Selfie. He has prepared several guidelines based on Elsevier article submission. I have taken very few from them, and that's why I acknowledge that this is a gesture of research, and this is the courtesy I have to follow. And these are some references I personally followed for the last 1 month to prepare these slides. So this is also an references things we need to put. আমাদের এটা অবশ্যই করা উচিত, কারণ ওভারনাইট তো আমি আসলে স্লাইডটা তৈরি করতে পারি না, এটার পিছনে আসলে অনেকটা সময় দিতে হয়েছে, এবং এই জায়গাগুলো থেকে আমি ছোট ছোট ইনফরমেশন নিয়েছি, এবং প্রতিটা স্লাইডে দেখবেন যে আমি সোর্স অ্যাকনলেজ করেছি যে কোন জায়গাটা থেকে আমি ইনফরমেশনটাকে পিওরলি অ্যালাইন করে নিয়ে এসেছি। সো এইটা দিয়ে মূলত আজকে আমি শেষ করতে চাচ্ছি। স্যার এখন যদি স্যার আপনি শুরু করতেন স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। This is the in from my side. Thank you again. থ্যাংক ইউ। তোমার একদম ফিনিশিং স্লাইড আমি দেখলাম ওপেন ইউনিভার্সিটির ডিন স্যারের